সালাম আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনি যে মেশিনটা দিছিলেন হ্যাক করার জন্য সেই মেশিনটা হ্যাক করছি, কিন্তু স্যার আপনি আমাকে নাম্বার দেননি। আমি কয়েকজনের এটা একটা ইস্যু দেখলাম। কয়েকজন হচ্ছে এই ট্রাই হ্যাক মি পেজের স্ক্রিনশট দিয়ে রেখেছে। কয়েকজন দেখলাম যে এক্সপ্লয়েট ট্রাই করেছে, কিন্তু সেশন নো সেশন ওয়াজ ক্রিয়েটেড এই অবস্থায় সেই স্ক্রিনশট আপলোড করেছে। এরকম কয়েকজনকে আমি নাম্বার দিইনি, কারণ আমি বলেছি যেটা সিস্টেমের অ্যাক্সেস পেয়েছেন ওইটার স্ক্রিনশট দিতে, কিন্তু ওটা মেনশন না করলে আহ, আমি কিভাবে বুঝবো যে আপনি অ্যাকচুয়ালি অ্যাক্সেসটা পেয়েছেন? কারণ আমার কাছে ওই মুহূর্তে উম, আপনার কাজে প্রুফ হিসেবে ওই একটা স্ক্রিনশটই আছে। হ্যাঁ, আমি তো জানি না যে আপনার ডিভাইসে আপনি কি কি করেছেন বা কতদূর কি করতে পেরেছেন। ওকে। ভাই আমি জানতাম না যে আপনি যে মিটার পিটার ইয়াটা না শো করলে আপনি নাম্বার দিবেন না, বুঝতে পারছেন ভাইয়া? না না হলে না, আমি মিটার মিটার পিটারটা শো করে পিটারটা দিতাম। মিটার পিটারটা ইস্যু না। ইস্যু হচ্ছে সিস্টেমের অ্যাক্সেসটা। আমি সিস্টেমে যখন অ্যাক্সেস নিচ্ছি তখন টার্মিনালে আমার একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে। হুম, ওই সিনারিওটা আমার দরকার। ওকে, ওই স্ক্রিনশটটা আমার দরকার। আদারওয়াইজ আপনি ক্লায়েন্টকেও যখন রিপোর্ট করতে যাবেন, সেখানে যদি এরকম স্ক্রিনশটে উল্লেখ থাকে যে নো সেশন ওয়াজ ক্রিয়েটেড, বা অ্যাকচুয়ালি আপনার টুলস কি হচ্ছে, টুলসের স্ক্রিনশটটাই সেখানে প্রোভাইড করছেন, অ্যাক্সেস যে পেয়েছেন ওটা কিন্তু আপনার ওখানে শো করছে না। হ্যাঁ, কয়েকজন একটু আরো বেটার করেছে, অ্যাক্সেস নিয়ে আরো কিছু কমান্ড বা স্ক্রিনশট কিছু একটু ট্রাই করে ওইটা সহ স্ক্রিনশট দিয়েছে। ওকে। স্যার, আমরা যে প্রশ্নগুলার নাম্বার কম পাইছি, ওই প্রশ্নগুলা যেগুলো পারি নাই সেগুলো একটু যদি রিভিউ হ্যাঁ করে হ্যাঁ দেখতেন। হ্যাঁ হ্যাঁ, রিভিউ করবো, কিন্তু ওই আপনাদের কয়েকজন সহপাঠী এখনো এক্সাম দেয়নি। হ্যাঁ, একজন অসুস্থ ছিলেন আর কয়েক দুজন পার্সোনালি মেসেজ দিয়ে কি কি ইস্যু জানি বলেছে। তো ওনাদের এক্সাম না হলে আগেই তো অ্যান্সার রিভিল করা যাচ্ছে না। হুম, আমাদের এক্সামগুলো নিয়ে পরে ওটা আলোচনা করব। ভাইয়া আমি আগে থেকে সতর্ক হয়েছিলাম যে যদি আমার কোনো ইস্যু হয়, মানে কেউ যদি বিশ্বাস করতে না চায় যে আমি সিস্টেমটা হ্যাক করছি, তাই আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি। ভাই আপনার কাছে স্ক্রিন রেকর্ডটা পাঠিয়েছি, দেখেন একটু। স্ক্রিন দেখুন, মেসেঞ্জারে পাঠালে দেখুন আপনারা ব্যাচে অনেক স্টুডেন্ট, প্রায় 40 জন, এবং অ্যাক্টিভলি এক্সাম দিয়েছেন 24 জন মতো। এভারেজে দুইটা করেও যদি মানুষ মেসেজ দেয়, 48 থেকে 50টা মেসেজ আমার ইনবক্সে জড়ো হয় শুধু আপনার এক ব্যাচ থেকেই। এরকম আরো কয়েকটা ব্যাচ আছে, সো যার কারণে আসলে ওই আমাকে পার্সোনালি মেসেজ দিলে, বা বিশেষ করে এক্সাম টাইমটা আপনার নিয়েছেন রাতে, এখন রাত 3টা 4টার সময়, আমিও তো মানুষ, আমাকেও ঘুমাতে হয়, তো ওই সময়গুলোতে আলাদা করে ইন্ডিভিজুয়ালি মেসেজ দিলে ওটা আসলে পসিবল হয় না, সেটা আসলে খেয়াল করা, বা খেয়াল করলেও আসলে মনে রাখতে পারবো না যে এআরএস আমাকে ও আলাদা করে একটা কিছু পাঠিয়েছে। হুম, যার কারণে এই এত মানে ছড়িয়ে ছিটিয়ে যেন ইস্যুগুলো না থাকে, এজন্যই গুগল ফর্মটা দেয় যে সবাই এক জায়গাতে একভাবে আমাকে তাদের সাবমিশন বা ফাইন্ডিংসটা দেখাক। ওকে, আলাদা করে দিলে ওটা আসলে খেয়াল করা আসলেই অত্যন্ত কঠিন একটা বিষয় হয়ে যায়। ভাইয়া এখন কি করতে পারি একটু বলবেন ভাইয়া উপায়? আপাতত
কিছু করার নেই, নেক্সট এক্সামটাতে আরো বেটার করতে হবে। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের তো দুইটা মিড হলো তাই না? হ্যাঁ, আর একটা ফাইনাল আছে। একটা ফাইনাল আছে। ভাইয়া ফাইনালের প্রশ্ন কি একদম অল আপনি যা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াইছিলেন সব? না 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 না, কারণ ওতে আপনাদের উপর চাপ পড়ে যাবে অনেক বেশি, কারণ অনেক জি ভাইয়া। টপিক। শুধু ওয়েব হ্যাকিং যেটা আছে, যদিও ই শিক্ষণে ওটা ফর্মালি নাম হচ্ছে ফাইনাল এক্সাম, কিন্তু আমি আপনাদের চাপ কমানোর জন্য এটা শুধু ওয়েব, মানে পরবর্তী ক্লাসের যে কনসেপ্টগুলো আছে শুধু ওটা নিয়ে এক্সাম নিয়ে থাকি। হ্যাঁ, এই এক্সামে আমাদের পাস মার্ক কত ছিল? কততে পাস ছিল? 105-এ পাস মার্ক। 105-এ পাস মার্ক ছিল, হ্যাঁ, 150-এর উপরে। যারা ওই যে স্ক্রিনশটটা সাবমিট করেছেন, মানে যাই সাবমিট করেছেন, মানে জাস্ট অ্যাক্সেস পেয়েছেন, এটা দেখলেই ফুল মার্কস দিয়েছে, ওখানে কোনো কম বেশি করিনি। প্রথমে ভেবেছিলাম যে ইন্ডিভিজুয়াল স্টেপ অনুযায়ী একটা মার্কিং করব কে কতদূর, পরে ভাবলাম যে না, যারাই মানে অ্যাটলিস্ট দেখাতে পেরেছে যে আমি কানেকশন পাচ্ছি, আর কিছু হোক না হোক অ্যাটলিস্ট কানেকশন, আমি পুরোটাকেই ফুল মার্কসটা দিয়ে দিয়েছি। ওকে, ওখানে কোনো কার্পণ্য করিনি। তো কয়েকজন এক্স্যাক্টলি ওখানে স্ক্রিনশট দিতে পারেনি, যেটা একটা প্রবলেম। শাহজালাল জয় ট্রাই করেছিল, ওনারটা খেয়াল আছে আমার, ওনার সেশনটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়নি, তো যার কারণে স্যার কি বলবো স্যার, পারিনি। কালকে কপালটাই আমার খারাপ ছিল। হ্যাঁ, আমি সব ওয়ে ট্রাই করছি। আমার লাস্টের দিক থেকে কানেকশন ইরর আসতেছিল, এই জন্যই আর কি সেশন ওয়াজ নট মানে ক্রিয়েটেড, এই প্রবলেম ফেস করছিলাম। আমার তো স্যার আমি পাস রুম হচ্ছে। কিন্তু, হ্যাঁ বলুন বলুন। আপনি বলেন, আপনি প্রথম বলেন। আচ্ছা, না আমি রুম কিন্তু দিয়েছি সহজ, প্রথমে যে রুমটা দিয়েছিলাম সেটা একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু প্রবলেম হয়েছে যে ওই রুমটা, যে স্ক্রিনশট দিয়েছিলাম আপনাদের গ্রুপে, ও হচ্ছে টাইপ কনভার্ট করছিল ট্রাই হ্যাকমি, কিন্তু কনভার্টের পরে ইরর তৈরি হয়, ওই রুমটা আর দিতে পারিনি। এরপরে ট্রাই হ্যাকমি প্ল্যাটফর্ম থেকেই আপনারা যেগুলো প্র্যাকটিস করেছেন বা যা দেখিয়েছিলাম, যে এই লার্নিং পাথের কোন একটা লার্নিং পাথে আছে, আমি এক্সাক্ট নামটা রিভিল করতে চাচ্ছি না, তো কোনো একটা আপনাদের দেখানো যে লার্নিং পাথ, ওখানেই এই মেশিনটা আছে, একদমই সহজ একটা মেশিন দিয়েছিলাম। যদি ওই লার্নিং পাথগুলো কেউ প্র্যাকটিস করে থাকতেন, বা আমার বিশ্বাস যে অনেকেই ভালো প্র্যাকটিস করেছেন বাসায়, এজন্যই আম, অধিকাংশ বা মোস্ট অফ দ্য স্টুডেন্টই দেখেছি যে ঠিকভাবে এক্সপ্লয়েট করতে পেরেছেন, সেটা স্ক্রিনশটও আজকে সাবমিট একটু করতে। বুঝিয়ে দিয়ে নিতে। না না, আজকে বলতে পারছি না, ওই যে আপনার কয়েকজন এখনো এক্সাম দেওয়া আর বাকি। আমার কাছে মনে হয় কি, বেশিরভাগই আমরা যারা আছি বেশিরভাগই প্রায় কিছু না কিছু হেল্প নিয়ে আমরা ট্রাই করছি স্যার। বুঝছেন, অনলাইন এখন থেকে এটা যদি হেল্প নিতে তো কোনো বাধা নেই, আমি তো অনলাইন না হেল্পের হেল্প জন্য স্যার, করি। হেল্প তো নিব, কিন্তু স্যার ওইটা যদি বিষয়টা যদি আমরা না বুঝি তাহলে স্যার ফিউচারে তো এরকম মানে প্রবলেম আসলে তো হ্যাঁ এটা হ্যাঁ সলভ করতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওগুলো নিয়ে ইউটিউব বলবো। হুম। আর ইউটিউবে তো স্যার বেশিরভাগই মানে অনেকের আবার মানে ভাষা নিয়ে একটু প্রবলেম, তো ইউটিউবে ইংলিশ যারা ফরেনার আছে তারা মানে ডিপলি বুঝায়, কিন্তু বাংলাদেশ থেকে মোটামুটি অল্প কয়জনই মানে এই রিলেটেড একটু ভালোভাবে বুঝাইতে পারে। এখন এইটার ক্ষেত্রে আসলে সলিউশন নেই, ইংরেজিতেই একটু, তবে আমি একটা জিনিস এখানে একটু বলতে চাই, হ্যাকিং রিলেটেড না, ইংলিশ রিলেটেডই, সেটা হলো ইংরেজি জিনিসটা কিন্তু আসলে তো ভয়ানক না, আমরা ভয় পাই বেশি। আমি অনেক শিক্ষার্থী দেখেছি, আমার বন্ধু বান্ধব দেখেছি, অযথা একটা ভয় পায় যে এটা না জানি কি জিনিস। আমি নিজেও একটা সময় আসলে ইংরেজি একটা ভয় পেতাম, না জানি কি একটা জিনিস, কিন্তু পরবর্তীতে যেটা করলাম যে টোটাল বাংলা পড়াই ছেড়ে দিলাম, বাংলা পত্রিকাও পড়তাম না, পত্রিকাও পড়তাম ইংরেজি, আমি বুঝবো না, তাকিয়ে থাকি, দেখতে থাকি কি আছে। হুম। তো ওই যে নিজেকে একটা ফোর্স করলাম বাংলা থেকে, আহ, ও মানে পুরোপুরি বিচ্যুত হয়ে গেলাম, সরে আসলাম, মানে নিজেকে একটা ফোর্স করার কারণে ইংরেজি যে জড়তা আছে, ভয় আছে, ক্রমাগত ইংরেজি দেখতে দেখতে, শুনতে পড়তে, যার কারণে
এই জড়তা কেটে গেল এবং একটা সময়ে গিয়ে এটা উপলব্ধি করতে পারলাম যে আসলে ইংরেজিটা ভয়ানক কিছু না বা এত কঠিন কিন্তু বিষয় না। যেটা হয় যে আহ, বাংলা যেরকম মাতৃভাষা, জন্মের পর থেকে শুনতে শুনতে আমরা এটা তো অভ্যস্ত, ইংরেজির সাথে সেভাবে অভ্যস্ত না বলে একটু কঠিন লাগে আসলে। সেটা একটা ভাষা এবং বাংলার চেয়ে সহজ ভাষা। হ্যাঁ, বাংলা অত্যন্ত মিষ্টি মধুর ভাষা, কিন্তু এটা কিন্তু আসলে সহজ ভাষা না। বাংলা অত্যন্ত কঠিন একটা ভাষা। এখন তো ইংরেজি পরিভাষা প্রচুর পরিমাণে ঢুকে যাওয়ার কারণে বাংলা একটু বদলে গিয়েছে, বিশুদ্ধ বাংলাটা আর নেই। তবে বাংলা কিন্তু ইংরেজির চেয়ে কঠিন ভাষা। ঠিক আছে, তো এই জড়তাটা দূর করতে হবে, না হলে আসলে এটা কারণ না হয় আমি ক্লাসে, ফর এক্সাম্পল আমি ক্লাসে যে ওই এক্সামের যে মেশিন আছে, না হয় ওটা নিয়ে বললাম, ওটা নিয়ে পুরো ক্লাস জুড়ে দেখা গেলো একটা ক্লাস লাগলে আলোচনা করলাম, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু এই যে আপনার একটা দুর্বলতা সেটা কিন্তু থেকেই যাচ্ছে। এবং বাংলাতে আসলে সম্ভব না আসলে। যারা বাংলা ভাষাভাষী একটু সিকিউরিটি নিয়ে ভালো কাজ করে, ভালো জানাশোনা আছে, এরা আসলে কন্টেন্ট তৈরি বা এই যে জিনিসগুলোতে একদমই আসে না। বেশিরভাগ ক্ষেত্রেই তারা অ্যাভয়েড করে। আমি কয়েকজনের কাছে রিচ আউটের চেষ্টা করেছিলাম যে আমরা ইউটিউবে কন্টেন্ট বানাই, আপনি এখানে কোনো কন্ট্রিবিউট বা কিছু একটা করতে চান, কিন্তু অধিকাংশই আগ্রহী না। যার কারণে অদূর ভবিষ্যতেও আসলে বাংলাতে ভালো কিছু রিসোর্স গড়ে ওঠা, এটা সম্ভাবনা অনেকটাই কম বা তুলনামূলক কম। ভাইয়া হিন্দিতে কিছু পাইছিলাম, দুইটি মনে হয় এনম্যাপেও মোটামুটি ভালো পাইছিলাম হ্যাঁ, কিছু। হিন্দিতেও ভালো ভিডিও আছে, কিন্তু হিন্দি কয়জন জানেন সেটা আবার আরেক বিষয়। স্যার এখানে একটু কথা ছিল। হুম, বলুন। ইংলিশের তো দুর্বলতা অনেক আগে। শুনতে পাচ্ছি না। লোডশেডিংও হতে পারে, আজকে লোডশেডিং এর অনেক, আমার এখানেও 2-3 বার লোডশেডিং হয়ে গেছে। স্যার, আমি এক্সপ্লয়েট রান করার পর এক্সপ্লয়েট দিয়ে যে হ্যাক করতে পেরেছে সেটাও তো আমি স্ক্রিনশট দিছিলাম স্যার। আপনি কেন আমাকে নাম্বার দিলেন একটু বলবেন স্যার? হ্যাঁ, আপনি যে স্ক্রিনশটটা আপলোড করেছেন ওখানে সুন্দরভাবে উল্লেখ করা যে নো সেশন ওয়াজ ক্রিয়েটেড, অর্থাৎ আপনি অ্যাক্সেস করে যে একটা সেশন, সিস্টেমের অ্যাক্সেস বলতে কি বোঝায় আমার, সেই সিস্টেমের সাথে একটা কানেকশন আছে, সেই সিস্টেমটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন সেখানে এই জাতীয় কোনো উল্লেখ নেই। ঠিক আছে, তো আমার কাছে যেহেতু আপনার উত্তরপত্র একটা উত্তরপত্রই আছে এবং সেখানে আমি যেটা চেয়েছি সে জাতীয় কিছুই নেই, তো যার কারণে আহ, আমি তো সেখানে বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই যে আপনি কানেকশনটা পেয়েছেন। এখন ব্যক্তিগতভাবে আপনি কখন কি মেসেজ দিয়েছেন মেসেঞ্জারে সেটা ভিন্ন হিসাব, সেটা কিন্তু উত্তরপত্র হিসেবে কাউন্ট হবে না। আপনি বোর্ড এক্সাম দিয়েছেন, অনেকগুলো বোর্ড এক্সাম দিয়েছেন, জেএসসি, এসএসসি, এইচএসসি হয়তো দিয়েছেন, তো সেখানেও চিন্তা করুন যে স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা কি। আপনি স্যার পরীক্ষার খাতায় কি লিখেছেন সেটা, নাকি শিক্ষককে আলাদা করে তার কাছে কোচিং করেন, সেখানে গিয়ে একটা কিছু বলে আসছেন, কাউন্ট হবে কোনটা? আপনি পরীক্ষা খাতায় কি লিখে এসেছেন। ঠিক আছে, আপনি আলাদাভাবে ব্যক্তিগতভাবে কি আলোচনা করছেন, কি বলছেন, এটা কিন্তু সেখানে পৌঁছায় না। ওকে, সো লজিক্যালি আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন মার্কস দেয়নি, সেটার এটা হচ্ছে সবচেয়ে ভ্যালিড অ্যান্সার। ওকে, স্যার একইভাবে আপনার উইন্ডোজ 10-এ কেন অ্যাক্সেস নিতে পারতেছি না আমি? যদি যদি ওই যে এখানে বিষয় হচ্ছে আহ, ওই এক্সামে যেটা হচ্ছিল, আমি একটা আপনারা দেখেছেন যে একটা দুর্বলতা পেয়েছেন। হুম, একটা দুর্বলতা আছে, একটা সার্ভিস রান হচ্ছে, তার কোনো একটা এক্সপ্লয়েট অ্যাভেইলেবল আছে। এখন আপনি যে উইন্ডোজটা রান করছেন সেখানে কি কোনো বিশেষ কোনো সার্ভিস বা নর্মাল কি কি সার্ভিস রান হচ্ছে, এটা একটা বিষয়। এবং সার্ভিস রান হলেও সে
বাইরে থেকে কোনো কানেকশন অ্যাকসেপ্ট করছে কিনা, বা কানেকশন যদি অ্যাকসেপ্ট করেও তার যে সার্ভিসগুলো রান হচ্ছে, তার যে পোর্টগুলো আছে, সেখানে কোনো দুর্বলতা আছে কিনা, বা থাকলেও আপনি আসলে খুঁজে বের করতে পারছেন না। দুর্বলতা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় থাকতে পারে, আপাত দৃষ্টিতে যেটাকে দুর্বলতা মনে হচ্ছে না বা খুঁজে পাচ্ছি না, হতে পারে দুর্বলতা সেখানে আছে, কিন্তু আপনি এখনো সেই তথ্যটি খুঁজে বের করতে পারেননি। হ্যাঁ, এরকম সিনারিও হয় জি এইবার। স্যার, এখন vulnerability আমি খুঁজেই পাই না। মানে ওইটার ভিতরে স্ক্যান দিলাম, আমার একটা আলাদা ডিভাইস আছে উইন্ডোজ 10 এর ভিতরে সেট আপ দাও, আমি আমার এই ডিভাইস থেকে আমি ওই ডিভাইসকে হ্যাক করতে চাইতেছি, এবং ওটার ওয়াইফাই নেটওয়ার্কও আলাদা দিছি, যাতে আমি একটা রিমোটলি অ্যাক্সেস দিতে পারি সিস্টেম। আমি অনেকবার ট্রাই করছি, কিন্তু পারতেছি না, কোনো vulnerability খুঁজে পাচ্ছি না, আর অ্যাক্সেসও নিতে পারতেছি না। হ্যাঁ, মানে ওটা এটাই বলছি যে তার যে সার্ভিস বা যেগুলো রান হচ্ছে এখানে দুর্বলতা আগে দেখতে হবে, সার্ভিস আদৌ কিছু রান হচ্ছে কিনা, থাকলে সেটার দুর্বলতা আছে কিনা। কখনো কখনো এমন হয় যে সরাসরি দুর্বলতা পেতে পারে, যেটা দিয়ে সরাসরি সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়া যাচ্ছে। আবার কখনো কখনো এমনও হতে পারে যে আচ্ছা, যে আপনাদের সিভিএসএস স্কোরিং নিয়ে পড়িয়েছিলাম, দেখেছিলেন না, কিছু আছে খুব ক্রিটিক্যাল, মানে এমন দুর্বলতা যে সেটা মানে সরাসরি সিস্টেমের অ্যাক্সেস দিয়ে দিবে। কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে না, আমাকে অ্যাক্সেস দিচ্ছে না, আমি কিছু তথ্য পাচ্ছি। হতে পারে এই তথ্য ব্যবহার করে, সাপোজ কোনো ইউজার নেম পেলাম, খুব সহজ এক্সাম্পল যদি দিই, কোনো ইউজার নেম পেলাম, এটা ব্যবহার করে ফার্দার কোনো অ্যাটাক, পাসওয়ার্ড অ্যাটাক অথবা আহ, আরো কোনো এনুমারেশন এই টাইপের চেষ্টা করতে পারি। ওকে, মাল্টিপল ওয়ে আছে, আরো ট্রাই করতে থাকুন। এটা খুব ভালো লেগেছে যে আপনি স্যার, আলাদা একটা করে। উইন্ডোজ 10 এর একটা বা উইন্ডোজ 11 এর একটা যদি সিরিজ দেখাইতেন, একটু সিস্টেম হ্যাকিং এ একটু ভালো হইতো। যদি টাইম দিয়ে, কারণ আমরা উইন্ডোজ 7 তো ম্যাক্সিমাম অ্যাবাউট করে, আমাদের টার্গেট হচ্ছে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11, কিন্তু এই দুইটার অ্যাক্সেস তো আমি নিতেই পারলাম না। আমি আচ্ছা, আমি আমি এত সময় দীর্ঘ সময় আলোচনা করে বাংলা ভাষায় কিছু বিষয় বুঝিয়েছি, এটা কি বুঝেছেন বাংলা কথাগুলো? আমি যেটা বোঝাচ্ছি, এটা উইন্ডোজ 7 হোক আর উইন্ডোজ 10 হোক বা উইন্ডোজ 20 হোক, বিষয়টা হচ্ছে আপনার সেখানে আগে এনুমারেট করে কোনো উইকনেস আগে তো এক্সিস্ট করতে হবে, সার্ভিস এক্সিস্ট করতে হবে, উইকনেস এক্সিস্ট করতে হবে, স্যার, তাই না? কত ধরনের উইকনেস থাকতে পারে আপনার? আহ, এইটা তো আমরা খুঁজে পাইতেছি না, মানে কত ধরনের উইকনেস একটা সিস্টেমের ভিতরে খুঁজে পেতে পারি, যে আচ্ছা, উইকনেসের দ্বারা আমি অ্যাক্সেস নিতে পারবো? আচ্ছা, আমার কাছে দুইটা কাউন্ট আছে। ফার্স্ট একটা কাউন্ট, সেটা হচ্ছে বলছে প্রায় 10,000-এর উপর উইকনেস আছে। সেকেন্ড আর একটা কাউন্ট, সেটা বলছে শুধু অ্যাপ্লিকেশনের 815টা উইকনেস তাদের কাউন্টে বলছে। সো আমি যদি মিনিমাম 500 ধরি, 500টা অন্তত উইকনেস, মিনিমাম 500টা এরকম বিভিন্ন উইকনেস পসিবল। তো লাইভ 500 ক্লাসে উইকনেসে, জি 500 উইকনেসে কিন্তু আপনার সিস্টেম অ্যাক্সেস নেওয়া যাবে? সবগুলোতে সবগুলোতে সিস্টেম অ্যাক্সেস পাবো না। কিছু এ- আছে আমাকে সিস্টেমের তথ্য খুঁজে দিবে, কিছু আছে যারা সিস্টেমে ব্যবহারকারী, সাপোজ আপনি ইউজার, আপনাকে আক্রমণ করবে, সিস্টেমের অ্যাক্সেস দিবে না, আপনার তথ্য হ্যাকারের কাছে চলে যাবে। আর কিছু আছে সরাসরি আমাকে সিস্টেমের অ্যাক্সেস দিবে। সিস্টেম অ্যাক্সেসের এরকম কতগুলো vulnerability আছে যে যেগুলোর দ্বারা আমরা সিস্টেম অ্যাক্সেস নিতে পারি? এটার নির্দিষ্ট পরিসংখ্যানটা আমার কাছে নেই, ঠিক আছে? এবং আপনার যেটা আরেকটা প্রবলেম হচ্ছে, আপনার প্র্যাকটিসের অনেক বেশি ল্যাকিংস আছে। আপনি এক্সামে পাশ করেছেন না ফেল করেছেন একটু বলবেন? পাস করেছি, কিন্তু নাম্বার অনেক কম পেয়েছি। আচ্ছা, তো যেটা হচ্ছে যে ট্রাই হ্যাকমিতে আরো অনেকগুলো রুম আছে, শুধু উইন্ডোজ 10 না, উইন্ডোজ অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে আস্ত একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক বানানো আছে, একটা না চারটা এরকম ওদের এন্টারপ্রাইজ নেটওয়ার্ক আছে, একটা ফ্রি, তিনটা হচ্ছে পেইড। এগুলো কি কখনো ট্রাই করেছেন? এরকম আরো বিভিন্ন টেকনিক, বিভিন্ন এক্সপ্লয়েট নিয়ে অনেকগুলো রুম বানানো আছে। শুধু আমি এই রুমগুলো নিয়েও যদি কোর্স রান করতে চাই, অন্তত 100টা ক্লাস নেওয়া সম্ভব, কিন্তু যদিও সেটা আমার এই সিলেবাসে ধরানো পসিবল না। এই জন্য বারবার আমি আপনাদেরকে ফোর্স করছি, মোটিভেট করছি যে এই রুমগুলো সলভ করুন, এখান থেকে আইডিয়া পাবেন, এখান থেকে আইডিয়া পাবেন। সেটা না করে শুধু বারবার আমার দিকে ইন্ডিকেট করছেন যে এটা দেখান ওটা দেখান।
আমি কতগুলো স্যার টেকনিক দেখাবো স্যার এটা। স্যার ওইটার জন্য না স্যার, মূলত আমি চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আমি আমার একটা হ্যাক করার জন্য আমার আলাদা একটা ল্যাপটপ আমি আছে, আমি ওইটাকে আমি চাচ্ছি যে অ্যাক্সেস নেওয়ার জন্য, মানে ওটাকে আমি ওয়াইফাইটা আলাদা দিছি, এবং আমি যেটা দিয়ে হ্যাক করব ওটার ওয়াইফাইটা আলাদা, নেটওয়ার্ক দুইটাই আলাদা। আমি চাচ্ছি রিমোটলি ভাবে যে আমরা সিস্টেম অ্যাক্সেস নিই, সেটা আমি প্র্যাকটিক্যালি একদম আহ, সরাসরি আমি দেখি যে কিভাবে অ্যাক্সেসটা নিতে পারি। আমি এই জন্য আমার ল্যাপটপ সেটআপ আমি বাসার ভিতরেই আমি করতেছি। আচ্ছা, যেটা বিষয় হচ্ছে এত সময় কষ্ট করে আমার আলোচনায় বৃথা, আমি বাংলা যা বলছি আপনি কিছুই বুঝে উঠতে পারছেন না, শুধু আপনার পয়েন্টটাই ঘুরে ফিরে বলছেন। একটু আগে কি বোঝালাম যে আপনি সিস্টেম হোম ডিভাইস যখন একটা ক্রিয়েট করছেন, সেখানে কি কি সার্ভিস দিয়েছেন, আপনি কয়টা এনুমারেট করেছেন, এনুমারেশনে কয়টা টেকনিক অ্যাপ্লাই করেছেন, এখানে অনেক বিষয় আছে। আপনি আরো আইডিয়া এক্সপ্লোর করুন। ইনিশিয়ালি যেহেতু এখন পারছেন না, ট্রাই হ্যাকমিতে এক একটা ল্যাব এক এক ক্যাটাগরি এক একটা টেকনিক নিয়ে আলোচনা করা, এবং কিছু কিছু ল্যাব আছে একটা ল্যাব, কিন্তু এখানে মাল্টিপল 3 4 5টা টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। যেহেতু এখন ইনিশিয়ালি আইডিয়া পাচ্ছেন না, এগুলো আগে এক্সপ্লোর করুন না কেন, এগুলো করে আইডিয়া নিন, দেন হ্যাক করতে যান। কারণ হতেই পারে আপনার যে উইন্ডোজটা আপনি টার্গেট করছেন, এটা কোন ওয়েতে হ্যাক হবে এটা আমরা কেউই কিন্তু জানি না, আমরা বাইরে থেকে ব্লাইন্ড, তাই না? সো এই এই জায়গাটাতে ডাইরেক্ট ভাবে একটা সলিউশন যেভাবে এক্সপেক্ট করছেন এটা পসিবল না। ওকে, বিষয়গুলো বুঝতে হবে আপনাকে। আর উইন্ডোজ 10-এর অনেক ভার্সনের মানে উইন্ডোজ ডিফেন্ডার অনেক শক্তিশালী। ডিফেন্ডার ইস্যু আছে, নেটওয়ার্ক ইস্যু আছে, আর হোম ডিভাইস যেগুলো ব্যবহার করি, এখানে নর্মালি কিন্তু আমরা এত এন্টারপ্রাইজে যেরকম বিভিন্ন সার্ভিস রান করতে হয় বা বিভিন্ন সার্ভিস অন থাকে, হোম ডিভাইসে কিন্তু এরকম কিছুই থাকে না। বেশিরভাগ কিছুই, বেশিরভাগ জিনিসই বাই ডিফল্ট বন্ধ করা থাকে, হাতে গোনা 1 2টা পোর্ট ওপেন থাকে, তার বেশি কিন্তু কিছু না। তো যা পোর্টই ওপেন নেই, যা বাইরের সাথে কোনো কানেক্টিভিটি নেই, মোস্ট অফ দ্য সার্ভিস ডিসেবল করা, সেখানে আপনি মানে বাসার দরজাই নেই, আপনি সেখানে প্রবেশ করবেন কি করে, এরকম বিষয় আছে। আর এসএসএস পোর্ট যদি ওপেন পাই, ওখানে এসএসএস রিলেটেড যে অ্যাটাকটা দিব ওইটা তো দেখার নাই কেমনে এসএসএস। আমি 3টা ওপেন পাইছি পোর্ট, তো এখন ওই এসএসএস 3 এ কি পোর্টে। কি আক্রমণ করা যায় জি জি, সেটারই। বলুন একটু। আমি তো আমি তো জানি না, এই জন্য আমি বলছি এসএসএস কি কি আচ্ছা, আক্রমণ করব। সিস্টেম হ্যাকিং এ যে কটা ক্লাস নিয়েছি, কি কি আক্রমণ টেকনিক নিয়ে বলেছে একটু বলুন, ক্লাসে কি কি আলোচনা করেছি? ক্লাসে স্যার ওই পেলোড যেটা দেখাইছেন, মেটাস্প্লয় দিয়ে পেলোড রান করা ওইটা শিখছি, আর এনম্যাপ দিয়ে বানাবিলিটি খোঁজা এইটা শিখছি। আর আর কিছুই শিখতে পারি নাই স্যার, এতটুকুই। ও, খুব ভালো করেছেন, পাসওয়ার্ড অ্যাটাকের যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আপনি ছিলেন না। এই যে বাসায় যে প্র্যাকটিস করেন না, ক্লাসে দেখানো আলোচনাগুলো একদমই ফলো করেন না, এটা তার একটা প্রমাণ। হ্যাঁ, ক্লাসে, আচ্ছা এসএসএইচ এ কোনো উইকনেস পেলেন না, অ্যাটলিস্ট এখানে ইউজার অ্যাকাউন্ট আছে, কিছু না হলেও পাসওয়ার্ড অ্যাটাকটা তুই দিতে পারছেন। ক্লাসে এত আলোচনা করলাম, অ্যাসাইনমেন্ট দিলাম, হাইড্রা রুম সলভ করতে দিলাম, কতদূর করেছেন সেটা প্রমাণ হয়ে গেল। যাই হোক, আপনার এখনো অনেক ল্যাকিংস আছে, এটা নিয়ে কথা বলে আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। তবে পরামর্শ হলো, ট্রাই হ্যাকমিতে আরো অনেক রুম আছে, এগুলো আগে সলভ করুন। ওকে, সেখান থেকে আরো আইডিয়া পাবেন, আরো টেকনিকের সাথে পরিচিত হবেন, ঠিক আছে? তখন আপনি নতুন যে কোনো সিস্টেম হোক, এনভায়রনমেন্ট হোক, সেখানে আরো কি কি আক্রমণ করা যেতে পারে ধারণা করতে পারবেন। ওকে, ঠিক আছে। ভাই একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, বল বল। প্রশ্ন করতাম আর কি। হ্যাঁ, বল। স্যার আমি যে সময় সিভি হচ্ছে সার্চ দিব, আমি হয়তো 3টা পোর্ট পাইছি, হ্যাঁ, 80 বা 21 দুইটা পোর্টের কোন অংশটা দিয়ে সার্চ দিলে আমি ইজি ভাবে সিভি বা সিভিএস টা খুঁজে পাবো? এক্ষেত্রে আরেকটা কাজ করবে, কারণ যখন শুধু পোর্ট পাচ্ছেন, আপনার কাছে
খালি জি পোর্টের ইনফরমেশন। এখানে বেটার অ্যাপ্রোচ হচ্ছে আপনি যদি আরেকটু এনুমারেট করে মেটাস্প্লটের মডিউল আছে, ম্যাপের স্ক্রিপ্ট আছে, আরো অ্যাডিশন, যেমন আরো কয়েকটা টুলস দেখিয়েছিলাম, এগুলো ব্যবহার করে চেষ্টা জি করবেন জি যে ভার্সন রিলেটেড বা ওই অ্যাপ্লিকেশনের জি নাম এই ভার্সন রিলেটেড, ভার্সন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু স্পেসিফিক যদি, তার ভার্সনটা ধরুন আমি বের করবো, যেটা ধরেন এসএস পোর্ট, এসএস এসএস এইচ পোর্ট, ওইটা ধরে সার্চ দেবো নাকি ওই ভার্সন ধরে সার্চ দেবো, এটা জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ ওই ভার্সনটা ধরে সার্চ দিলে আপনি আরো মানে টার্গেটেড রেজাল্ট পাবেন। কারণ শুধু এসএসসি তে লিখলে ওর কিন্তু অনেক উইকনেস আছে, বা অনেক ভার্সন হতে পারে, অনেক ব্রড একটা রেজাল্ট আসবে। আপনি স্পেসিফিক করে দিলে একদম আপনার টার্গেট রিলেটেড সিভি বা এই জিনিসগুলো খুঁজে পাবেন, ওটা আপনার জন্য ইফেক্টিভ বা প্রোডাক্টিভ হবে। জি, মানে সবচেয়ে থেকে বেটার হয় ভার্সন সহ বের করে ভার্সন দিয়ে সার্চ দেওয়া, সিভিএস খুঁজে পাওয়া খুবই সুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বেশি সুবিধা এবং ওটা আরো বেশি জি স্যার, জি বিশ্বাসযোগ্য, এটাই কারণ জানার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আমরা তো হচ্ছে গিয়ে থ্যাংক যে ইউ। কোনো হচ্ছে গিয়ে টেস্ট করতেছি, যে ওগুলো হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কের আইপিটা দিয়ে না ডিভাইসের। আমি খেয়াল করতে পারিনি, আবার একটু বলবেন। মানে আমরা হচ্ছে গিয়ে যে কোনো স্ক্যান এনম্যাপ বা যে কোনো মানে যেগুলা টেস্ট করতেছিলাম, টুলস রান করতেছিলাম, ওগুলো তো ডিপেন্ড করতে মানে প্রাইভেট নেটওয়ার্কের আইপিটার উপর ডিপেন্ড করে করতেছিলাম না ডিভাইসের। হ্যাঁ, তো আমাদের হচ্ছে গিয়ে মানে সব সময় কি এরকম মানে টেস্ট করার জন্য কোনো একটা ডিভাইস ওই প্রাইভেট আইপিতে মানে প্রাইভেট নেটওয়ার্কে অ্যাড হয়ে নিতে হবে, বাইরে থেকে করা যাবে না? ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের বিষয় আছে। কিছু ক্লায়েন্ট আমাদের কিভাবে বলে দিতে পারে যে তুমি বাইরে থেকে আক্রমণ করো, তখন আমরা ওদের ইন্টারনাল ডিভাইসে কোনো অ্যাক্সেস বা কিছু নেই, আমি একদম বাইরে থেকে আক্রমণ করছি। তবে রিয়েল লাইফের ক্ষেত্রে যেটা দেখা যায়, এই এই অ্যাপ্রোচে সময় লাগে বেশি। তা এবং সময় বেশি লাগলে অবভিয়াসলি আপনি একটা কাজ 1 সপ্তাহ 15 দিন ধরে করছেন, আপনি অবশ্যই চাইবেন যে আমাকে চার্জ বেশি দেওয়া হোক, তাই না? আপনি বেশি পে করবেন। তো এটাও অনেক জায়গায় একটা কনসার্নের বিষয়। কিছু ক্লায়েন্ট বাইরে থেকে আক্রমণ করতে বলতে পারে, বিশেষ করে অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে বাইরে থেকে আক্রমণ গুলো খুব অনায়াসে করা যায়। আর নেটওয়ার্ক বা সিস্টেম অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যদি রিমোটলি আপনাকে কাজ করতে কিভাবে, দেয় ওটা তো আমাদেরকে সেক্ষেত্রে কি কোনো আইডিয়া দিছিলেন আমি? বুঝিনি আমি, আপনার কোশ্চেনটা নিয়ে বলছেন কি? নেটওয়ার্কের সমস্যা দিছিল তো, সরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছিলাম যে আর রিমোটলি কাজের ক্ষেত্রে আহ, বিশেষ করে নেটওয়ার্ক এবং সিস্টেম হ্যাকিং এর ক্ষেত্রে কিছু ক্লায়েন্ট আপনাকেও তাদের এরকম ওপেন ভিপিএন বা ভিপিএন যেই অ্যাপ্লিকেশন আছে, বেশিরভাগ ক্ষেত্রে ওপেন ভিপিএন দেখেছি, বা যদি আপনার ক্লায়েন্ট স্পেসিফিক তাদের নিজস্ব কোনো ভিপিএন ক্লায়েন্ট সেট আপ করতে বলে, সেটার থ্রুতে আপনি তাদের নেটওয়ার্কে কানেক্ট হয়ে দেন আপনি সিস্টেম অ্যাসেসমেন্টে কাজ করবেন। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই মানে সরাসরি অন সাইটে গিয়ে টেস্টিং এর কাজ করা দরকার পড়ে নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম হ্যাকিং এর ক্ষেত্রে। তাদের এরকম নেটওয়ার্ক ডিভাইস তাদের নেটওয়ার্কের বিষয়ে তাদের অফিসে বসে আপনি ডিভাইস দিয়ে টেস্টিং করবেন, তাদের লোকাল নেটওয়ার্কে বসে টেস্টিং এর কাজ করবেন। ওকে, এই 3টা সিনারিও হয়ে থাকে মোস্টলি। হ্যালো হ্যাঁ, ভাইয়া, সরি আমি আসলে মিস করছি ভাই, নেটওয়ার্ক সমস্যা দিচ্ছিল তো। বাংলাদেশের ক্ষেত্রে কি বলতেছিলেন? আচ্ছা বাংলাদেশের ক্ষেত্রে ওই ক্লায়েন্ট অফিসে গিয়ে, হ্যাঁ ওদের অফিসে গিয়ে ওদের নেটওয়ার্কে বা ওরা যে ডেডিকেটেড নেটওয়ার্ক দিবে আমাদের হ্যাকিং এর জন্য, সেটা ইউটিউব ব্যবহার করে টেস্টিং এর কাজগুলো করতে হয়। তবে আচ্ছা কিছু ভাইয়া, ক্ষেত্রে বাহির থেকে যে অ্যাপ্লিকেশনে, বললাম, জি, হ্যাঁ বল বল। বাহির থেকে যে বললেন ওটা কি আমাদেরকে মানে কোনো আইডিয়া দিছিলেন, মানে মিস করছি কিনা আমি? উম, নেটওয়ার্কের বাহির থেকে অ্যাক্সেস নেওয়ার ব্যাপারটা। ও আচ্ছা, সিনারিও যেটা বলছিলাম, প্রথম সিনারিও, হ্যাঁ এই যে আমরা জি জি জি। ক্লাসে যে টেকনিক গুলো অবলম্বন করছি, তখন কি হচ্ছে, এখন তো ট্রাই হ্যাকমির একটা মেশিনের আইপি অ্যাড্রেস ধরে আমরা অপারেট করছি, সেখানে আক্রমণ করছি। আর যখন বাইরে থেকে করছি, যদি বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস বা হোস্টিং বা এগুলো প্রোভাইড করে দেয়,
আমার এটা হচ্ছে টার্গেট আইপি অ্যাড্রেস। সেই আইপি অ্যাড্রেস ধরে আমাদের এই যে ক্লাসের যে টেকনিকগুলো, সেম টেকনিকই আমরা অ্যাপ্লাই শুরু করব। ঠিক আছে, তবে কিছু টুলস বা টেকনিকে পারফরমেন্স ইস্যু বা কিছু তারতম্য করা লাগতে পারে। কারণ হচ্ছে যেমন এন ম্যাপের ক্ষেত্রেও এরকম বলছিলাম না, যে দেখা গেল ট্রাই হ্যাকমি নেটওয়ার্কে রান করছি, 2 মিনিটে রেজাল্ট চলে আসছে, কিন্তু যখন একদম বাইরের জি। নেটওয়ার্ক থেকে ট্রাই করছি, তখন হতে পারে যে এই 2 মিনিটের স্ক্যান শেষ হতে আমার 6 ঘন্টা সময় লাগছে। ওকে, মানে এরকম তারতম্য হতে পারে, কানেক্টিভিটি ইস্যু হতে পারে, রিভার্স শেল যে নিচ্ছি সেটা দেখা গেল বাইন্ড শেল বা রিভার্স শেল এটা কানেকশন ড্রপ করছে। হ্যাঁ, এরকম বিভিন্ন ইস্যু হতে পারে। ওকে। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। স্যার, যারা ইথিক্যাল হ্যাকিং শিখে যারা ফ্রিল্যান্সিং করে এরা মূলত কিভাবে কি করে? এদের তো মনে হয় শুধু আইপি অ্যাড্রেসটাই দেওয়া হয়। না, ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রেও ফ্রিল্যান্সিং এ এখনকার ট্রেন্ডে যেটা বেশি দেখি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সিকিউরিটি টেস্টিং এ একটা ট্রেন্ড দেখি। তবে এটাও আসলে স্পেসিফিক বলা মুশকিল। তো মার্কেট প্লেসে এক এক সময় এক এক ধরনের কাজ আম, এটা চেঞ্জ হয়। পেনেট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পার্সনকে ফ্রিল্যান্সার হিসেবে ইন্ডিভিজুয়াল পার্সনকে কাজ দিতে কম দেখি, আপওয়ার্কে কম দেখি। ফাইবার গিগ গুলোতে দেখি যে ভালোই কাজকর্ম পায়। এটার একটা রিজন হতে পারে যে ট্রাস্ট হয়তো পায় না। বাংলাদেশি ইন্ডিয়ান ফ্রিল্যান্সার শুনলে ট্রাস্ট এমনিতেই 50%-এর নিচে চলে আসে। এটা একটা ইস্যু আছে। আহ, যারা কোম্পানি বা গ্রুপ ভিত্তিক কাজ করে, সিকিউরিটি কোম্পানি টিম ওয়াইজ কাজ করে, ওদের ক্ষেত্রে দেখি যে সিস্টেম পেনেট্রেশন টেস্টিং বা এই জাতীয় কাজ টাজ তারা মানে পায়, তাদের অপরচুনিটিটা একটু বেশি দেখেছি। এটাও ডিপেন্ড করে। ওকে, মানে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করার থেকে যদি গ্রুপ ওয়াইজ কাজ করি তাহলে কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি। অনেকটা অনেকটা। কিন্তু শিক্ষার্থীরা আসলে কোর্সের পরে গিয়ে লেখাপড়াই করে না, কাজ তো পরের হিসাব। আর গ্রুপ ভিত্তিক কাজ সে তো আরেকটা দুঃস্বপ্ন টাইপের একটা বিষয় হয়ে যায়। যাই হোক, স্যার এটা ভালো বলছে। হ্যাঁ, না, এটা এটা জবের ক্ষেত্রে কিভাবে করে? বুঝিনি। মানে আপনি বললেন যে লোকাল ক্লায়েন্ট হলে ওদের নেটওয়ার্কে গিয়ে কাজ করতে হয়, বাট তাহলে রিমোট জবের ক্ষেত্রে কিভাবে কাজ করে? রিমোটে যে বললাম এইটার আমাকে সরাসরি মানে আমরা নর্মাল টার্গেট দিলাম, তাকে অ্যাক্সেস চেষ্টা করতে হবে, এটা একটা সিনারিও। অথবা তাদের নিজস্ব, বিশেষ করে বাইরের ক্লায়েন্ট যারা, তাদের নিজস্ব ভিপিএন ও ট্রাই হ্যাকনিতে যেরকম আমরা ভিপিএন কানেক্ট করি না, একটা ভিপিএন ফাইল ডাউনলোড করে সেটা রান করছি, কানেকশন তৈরি হচ্ছে, ওই ওই ক্লায়েন্টরাও এরকম ভিপিএন ফাইল প্রোভাইড করে যে তুমি আমাদের এই ইন্টারনাল নেটওয়ার্কে কানেকশন নাও, নিয়ে এরপরে কাজ করা শুরু করো। মানে একদম পাবলিকলি ওপেন রাখছে না আইপি অ্যাড্রেসগুলো, তাদের ইন্টারনাল অ্যাসেটগুলো, যাতে যে কেউ অ্যাক্সেস করতে পারে এইভাবে রাখেনি, বরং আপনাকে তাদের নেটওয়ার্কে প্রবেশের একটা চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছে। বা স্যার এখন যদি আরো কোনো মেথড থাকে, মানে এটা ক্লায়েন্টের উপর বেস করে এক একটা প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স মিটের জন্য বা তাদের রিকোয়ারমেন্টের উপর বেস করে নিজস্ব কোনো টেকনিক থাকতে পারে। এটা ক্লায়েন্টের সাথে কথা বললেই, মিটিং করলেই আপনি ফাইনালাইজ করতে পারবেন বা আইডিয়া পাবেন যে তারা আসলে কোন মেথডে আগাতে চাচ্ছে। ওকে, হ্যাঁ বলুন। স্যার এখন তো এনিডেক্স তারপর টিম ভিউয়ার এগুলোর মাধ্যমে ক্লায়েন্টের সিস্টেম থেকেই কাজ করা যায়। হ্যাঁ, যদি যদি ক্লায়েন্ট আমাকে এভাবে বলে যে না, আমার ডিভাইসের এখান থেকেই তোমাকে অ্যাক্সেস নিতে হবে, এনি ডেস্ক আছে, টিম ভিউয়ার আছে, এগুলো দিয়ে আমার ডিভাইস নাও, এটার থ্রুতে কাজ করো, যদি বলে সেভাবে করবেন। এখানে বেটার মানে সবটাই হচ্ছে ক্লায়েন্টের উপর নির্ভর করতে, সে কি রিকোয়ারমেন্ট চায়। ওকে, সে যেভাবে স্যাটিসফাইড থাকে, তার জন্য যেটা কি বলে কমফোর্টেবল ওয়ে হয়, তার সাথে কথা মানে ডিসকাশন করে সেটা বেছে নিতে হবে। ওকে, মানে এটা এমন না যে আগেই ফিক্সড
এরকম করা যাবে না। আপওয়ার্কে বা ফাইবারে ওখানে মানে মার্কেট প্লেসের ক্ষেত্রে সেখানে কিন্তু মেসেঞ্জারে যেরকম আমরা মেসেজ দেই না, এরকম কমিউনিকেশন করা যায়। আপনাদের অ্যাকাউন্ট যাদের আছে তাদের হয়তো এই রিলেটেড আইডিয়া আছে, যারা একদমই নতুন তাদের তেমন আইডিয়া নেই। তবে মানে এখানে যে সাজেশন দিব যাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখুন, এটাও আসলে দেওয়া দুষ্কর। কারণ হলো মার্কেট প্লেসে অ্যাকাউন্টের যে একটা ইস্যু হয়, আপনি যদি অ্যাকাউন্ট খুলে রাখেন এরপরে রেগুলার অ্যাক্টিভিটি না থাকে, কাজে বিট বা এগুলো না করতে থাকলে অ্যাকাউন্টের র্যাঙ্কিং এ পিছনে পাঠিয়ে দেয়। এবং কিছু আপওয়ার্কে এটা করে যে কিছুদিন পরে অ্যাকাউন্ট প্রাইভেট করে দেয়। আপনি কাজ করছেন না, মানে অ্যাকাউন্ট খুলে লগ ইন করছেন, দ্যাটস নট এনাফ, শুধু এতটুকুও হবে না। কাজে বিট করতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের চেষ্টা করতে হবে। কাজ পান কি না পান সেটা পরের হিসাব, কিন্তু এই অ্যাক্টিভিটির ভিতরে থাকতে হবে, আদারওয়াইজ অ্যাকাউন্ট দেয় প্রাইভেট করে। সো এখন যে একটা পরামর্শ দিব যে অ্যাকাউন্ট খুলে মার্কেট প্লেস এক্সপ্লোর করুন, এটাও একটু দুষ্কর। ওকে, আপনাদের মার্কেট ভাইয়া প্লেসে যে ক্লাসগুলো হবে ওইগুলোতে আরো কিছু অ্যাকাউন্ট সাজানোটার জন্য বেশ কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করবে। ওটার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেগুলার অ্যাক্টিভিটি স্টার্ট করতে পারেন। আর মার্কেট প্লেসে ঢোকার আগে তো অবশ্যই ইংরেজি একটা ভালো কোর্স করে নিতে হবে সবাইকে। কোর্স না, না কোর্স না, ভাষা কি কোর্স শিখে করা যায়? এই যে বাংলা শিখেছেন, কোথাও কোর্স করে বাংলা শিখেছেন? এটা তো শিখতে হয়নি, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে গিয়ে মানে প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট। ইংরেজি মুভি দেখুন, ক্রিকেট খেলা না দেখে, ফুটবল খেলা না দেখে ইংরেজি মুভি দেখুন। এতে আপনার কি বলে লিসেনিংটা একটা ইমপ্রুভমেন্ট হবে। এটা তো ছোট থেকে দেখি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে কাউকে না পেলে একা একা আয়নার সামনে অন্তত ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন, তো একটা জড়তা কাটবে। বাংলা, জড়তা কাটানোটাই হচ্ছে মেন বিষয়, কারণ আমাদের হ্যাঁ, বেশিরভাগেরই সমস্যা এটাই। হ্যাঁ, আপনি যে এই যে আপনারা এতজন স্টুডেন্ট নিজেদের ভিতরেও কি বলে এই যে গ্রুপে আছেন, মাঝে মধ্যে শুক্রবারে বা ফ্রি টাইমে একটা সময় অ্যালোকেট করে আপনারা নিজেরা একটা জুম মিটিং করে একটু করুন না, ইংলিশ একটু প্র্যাকটিস করুন। বা এখানে তো পড়াশোনার জন্য এসেছেন, সবাই সেম টপিকে সেম কোর্স নিয়ে পড়াশোনা করছেন। নিজেরা একটু মাঝে মধ্যে গ্রুপ স্টাডি করলে তো আসলে বেটার, কিন্তু এগুলো আপনারা করেন না। হ্যাঁ, এত অপরচুনিটি থাকার পরেও এগুলো ইউটিলাইজ করেন, এগুলো করুন না, অসুবিধা কি? সবাই তো কোর্স শেষে দেখা যায় একটা ইন্ড গোল হচ্ছে আচ্ছা মার্কেট প্লেসে যাব, তো সেখানে ইংরেজি লাগবে, তো আপনার সেম গোল, সেম ব্যাচ, সেম মেন্টালিটি, না সেম মেন্টালিটি না, মানে ইচ্ছাটা সেম, তো একটু কিছু সময় গ্রুপ স্টাডি করুন না আপনারা, কিন্তু এগুলো আপনারা করেন না। আমাদের গ্রুপে এটাই সমস্যা, সবাই আর যে যার কোর্স মতো শেষে শুধুমাত্র দেখা প্রয়োজনীয় কথাটাই বলে, আর বেশি বলা হয় না। হ্যাঁ, কোর্স শেষে দেখা যাবে স্যার এক একজন এক এক জায়গায় চলে গেছে। হ্যাঁ, 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 হ্যাঁ। কোর্স শেষে কি হ্যাঁ। আপনাদের ব্যাচের স্টুডেন্ট প্রায় তো 35-40 জন মতো, কোর্সে ক্লাস চলাকালীনই মাত্র 17 জন আছেন, অর্ধেকই নাই হম। কোর্স। অনেক এলাকাতেই কারেন্ট নেই, তো এটাও একটা সমস্যা। হ্যাঁ, এটা একটা বড় প্রবলেম। ঢাকায় একটু লোডশেডিং কম হয় বিভিন্ন রিজনে, কিন্তু ঢাকার বাইরে খুবই করুণ অবস্থা, পত্রিকাতে দেখি। সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং এর প্রায় কোর্সে এরকমই হয়। অন্যান্য জায়গাতেও দেখছি যে সিকিউরিটি, সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং আর ওয়েব ডেভেলপমেন্ট, এই দুটো কোর্সে মানে শুরুর দিকে অনেক ভালো হাইপ থাকে, কনফিডেন্স ভালো থাকে, বাট আস্তে আস্তে যখন ডিপে যাওয়া হয় তখন স্টুডেন্ট সংখ্যা কমতে থাকে। সব জায়গাতেই সব প্রতিষ্ঠানেই সেম। হ্যাঁ, এটার একটা আমার অভিজ্ঞতা যেটা দেখেছি, একটা বড় রিজন হচ্ছে অধিকাংশ মানে অধিকাংশ মানে আপনাদের বলছি না, মানে যারা ঝরে পড়ে, অধিকাংশের একটা প্রবণতা থাকে যে মানে হ্যাকিং জিনিসটা সিনেমাতে যেরকম দেখায় যে ক্লিক করেই সব হয়ে যাচ্ছে, খুব দ্রুত হয়ে যাচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে, এই টাইপের জিনিস কল্পনা করে থাকে এবং ক্লাসে এসে এই জিনিস খুঁজতে থাকে। তো যখন কিছুদিন পরে দেখতে পারে যে না, এখানে আসলে টেকনিক্যাল অনেক বেশি জিনিসপত্র এবং খুব বেশি ব্রড একটা সেক্টর। হ্যাঁ, টেকনোলজির ওয়েব ডেভেলপমেন্টে তো শুধু ওয়েব রিলেটেড টেকনোলজি, যদিও সেখানে অনেক কিছু, কিন্তু একটা সিঙ্গেল একটা সেক্টরে থাকা হয়।
তো হ্যাকিং এ কিন্তু মাল্টিপল ডোমেইন নিয়ে একবার নেটওয়ার্কে, একবার সিস্টেমে, একবার ওয়েবে এরকম জাম্প করতে হয় কনসেপ্টে। এরকম ডিপ জিনিসপত্র দেখে তারা ঝরে পড়ে। এটা একটা রিজন আছে, লেগে থাকার মানসিকতাটা কম। তবে এর একদিক দিয়ে ভালো, যারা এই যে আপনারা কষ্ট করে কোর্স করছেন আপনাদেরই মার্কেট প্লেসে প্রতিযোগিতা কমে যাচ্ছে। যারা ঝরে পড়ার আগেই ঝরে পড়ুক, যারা লেগে থাকার হাতে গুনে 1 থেকে 2 জন, যেটা বাস্তবতা। এই পুরো কোর্স আপনাদের যে ব্যাচ এখানেও হয়তো দেখবো যে পুরো কোর্স শেষে 1 বা 2 জন একটু স্টাডি করে বা লেগে থাকবে, একটু ট্রাই করে যাবে। বাকিরা অধিকাংশ আসলে ঝরে পড়ে, কন্টিনিউই করে না আসলে। ভাইয়া, হ্যাঁ বল। বলতেছে আমি আপনার অনেক আগে ওই যে ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছিলাম, মানে ওই অ্যাকাউন্টের ডিটেলস আমার মনে নাই। এখন কি নতুন করে অ্যাকাউন্ট খুললে ফিউচারে কি কোনো সমস্যা হতে পারে? নিউ অ্যাকাউন্ট যে করবেন ওখানে তো এনআইডি, নাম্বার টাম্বার এগুলো নেয়। আপনি আদৌ মানে আপনার নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কিনা নিউ অ্যাকাউন্ট, এটা একটু ট্রাই আউট করে দেখতে পারেন। সেকেন্ড অ্যাকাউন্ট বা সেম এনআইডি দিয়ে 2টা অ্যাকাউন্ট পসিবল, আমি যতদূর জানি যে পসিবল না, তাও দেখতে পারেন। তবে ওই অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভেট না রেখে খুব ভুল করেছেন। এখন যদি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, হয়তো আপনার বাবা মা কারো নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, যেমন কিছু স্টুডেন্ট এই টাইপের কাজ করে। কিন্তু আলটিমেটলি দিন শেষে যেটা হচ্ছে, আপনার আপনার নামের প্রোফাইলে কিন্তু এই কাজের রেকর্ডগুলো থাকছে না। হুম, মনে করেন আপনার বাবার নামেই অ্যাকাউন্ট খুললেন, রেকর্ড কিন্তু থাকছে তার নামে, রিভিউ রেটিং যা আসছে সব তার প্রোফাইলে। হ্যাঁ, সো এটা একটা প্রবলেম হয়ে থাকবে, মানে সারা জীবন ওই ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনাকে অপারেট করে যেতে হবে। ভাইয়া ওই বল। মানে এনআইডি তে যে নেমটা দেওয়া ওই নেমটাই কি দিতে হবে, না নেম চেঞ্জ করা যায় অ্যাকাউন্টে? না, ওই নেমটাই দেয়া লাগে, কারণ ওরা তাহলে ভেরিফাই করে, ওরা এটা ভেরিফাই করে। এনআইডির ছবি টবি এগুলো আপলোড করা লাগে। রিসেন্ট টাইমে হয়তো আরো কিছু ডকুমেন্ট বা কিছু লাগতে পারে, প্রসেস আপডেট হতে পারে। স্যার এখন তো অনেক প্ল্যাটফর্মে স্যার আবার মিটে ডাকে, আবার ভিডিও দিতে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকমও হয়, ইন্টারভিউ নেয় ভালো ভালো হ্যাঁ কিছু মার্কেট প্লেস অ্যাকাউন্টে, ইন্টারভিউ নিয়ে থাকে। আপওয়ার্কেও একসময় নিত, শুরুতে মানে অ্যাকাউন্ট ক্রিয়েটের আগে এরকম ইন্টারভিউ নিত, ইংরেজিতে ফেস টু ফেস ইন্টারভিউ নিত। পরবর্তীতে ওটা পাল্টে ফেলেছে, ওরা ওই মডেলটাতে এখন নেই। ভাইয়া তাহলে হ্যাঁ আমার যে বল। আমার নামটা খালিদ সাইফুল্লাহ, তাহলে ভাইয়া আমার সার্টিফিকেটে মানে ওখানে এনআইডি তে নেম আছে শুধু সাইফুল্লাহ। তাহলে আপনার এখানে তো আমি খালিদ সাইফুল্লাহ দিয়েছি, তাহলে আমার এখানে থেকে যে সার্টিফিকেটটা পাবো ওটা তো স্যার নামটা ইয়ে হয়ে যাবে না? না, ওটা অসুবিধা নেই, মানে ওই সার্টিফিকেট আপনি আলাদা ওই আপওয়ার্ক প্রোফাইলে সার্টিফিকেট অ্যাড এর একটা সেকশন আছে, ওখানে আলাদা করে যা যা সার্টিফিকেট আছে অ্যাড করতে পারেন, কাস্টম সব আপলোড করতে পারেন, ওটা নিয়ে টেনশন প্রবলেম নেই। কারণ প্রবলেমটা হবে অ্যাকাউন্ট ওই ভেরিফাই করাটা নিয়ে, ওই জায়গাটাতে হচ্ছে আপনার এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট নাম এগুলো সব মানে সেম নামের, সেম পার্সনের হওয়া লাগে, না হলে স্যার ভেরিফাই। ইসেখন থেকে কন্ট্যাক্ট করলে তো নামটা চেঞ্জ করে। ওটা তো ই শিখো সার্টিফিকেট, ওটা নিয়ে মানে বার্ডেনের কিছু নেই, ওটা থাকা না থাকা ওটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মূল আমারটা যা মনে হয় ভেরিফাই করা করা হয়নি। আপনি অনেক আগে, প্রায় 3-4 বছর আগে খুলছিলাম তো, এমনি কিউরিয়াসিটি থেকে। মানে যাই হোক, মানে আপনি আরেকবার দেখুন ওই মানে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই এখন আপনার জন্য বেটার, কারণ ওই পুরোনো অ্যাকাউন্টের র্যাঙ্ক এমন পিছনে দিয়েছে যে এখন টাকা পয়সাও যদি দেন, প্রো সাবস্ক্রিপশনও নেন, তাতেও আসলে র্যাঙ্কে ভালো জায়গায় আসবে না, মানে ক্লায়েন্ট খুঁজেই পাবে না আপনার অ্যাকাউন্ট। এটা একটা ইস্যু। আর নিউ অ্যাকাউন্টে এই সেম এনআইডি বা এগুলো দিয়ে নিউ অ্যাকাউন্ট করতে দেয় কিনা একটু ট্রাই করে দেখবেন। না, আমি ভাইয়া, আমি যখন অ্যাকাউন্টটা খুলছিলাম তখন আমার এনআইডি হয়েছিল না। আচ্ছা আচ্ছা। অবশ্য হ্যাঁ, তো আপওয়ার্কের এখন কি একটা তাহলে? প্রসেস হচ্ছে যে আগে কি ছিল জানেন, এখন যেটা প্রসেস দেখি যে ইনিশিয়ালি এনআইডি আগেই নেয় না, প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয়। ফার্স্ট অর্ডার যখন পাবেন কোনো ক্লায়েন্টের সাথে, তখন আপওয়ার্ক বলবে যে অ্যাকাউন্টটা ভেরিফাই করো, তখন হচ্ছে এনআইডি বা এগুলো আপলোড করা দরকার পড়ে। ওকে, তো ও, ট্রাই করে দেখুন,
বা এখনই না, যদি আপনার একটু কনফিউশন থাকে, অন্তত ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো করে মানে অ্যাকাউন্ট সাজানোর কিছু বিষয়বস্তু আছে। কিভাবে কি কন্টেন্ট লিখতে পারেন বা ক্লায়েন্টের কাছে কিভাবে রিচ করতে পারেন, এগুলো একটু একটু জেনে নিয়ে, বা আপনি তো বাসায় স্টাডি করেন বেশ ভালো আমার যতদূর মনে হয়, একটু কিছু ইউটিউবে কিছু ভিডিও দেখে একটু আইডিয়া নিয়ে দেন মার্কেট প্লেস একটা অ্যাকাউন্ট করে কাজের অ্যাপ্লাই করা শুরু করতে পারেন। স্যার ওকে আমরা ভাই। হচ্ছে কোর্সটা শেষে কিছুদিন প্র্যাকটিস করে তারপরে অ্যাকাউন্ট খুললে ওইটা বেটার হবে না? উম, আমার কাছে কোর্সটা শেষ মনে হয় করার যে, পর না, আমার কাছে মনে হয় আহ, ওই ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলোর ওখান থেকে যে আইডিয়াগুলো পাচ্ছেন ওর পরপরই অ্যাকাউন্ট খুলে রেগুলার অ্যাক্টিভিটি রাখা বেটার। কারণ যেটা হয়, টেকনোলজি পাল্টাচ্ছে, মার্কেটেও দেখা গেল ট্রেন্ড, একটা সময় কিন্তু বিটকয়েন নামে কোনো জিনিসই ছিল না, তাই না? ক্রিপ্টোকারেন্সি নামে কোনো জিনিস, তখনও কিন্তু মার্কেট প্লেস ছিল। তখন কিন্তু মার্কেট প্লেসে এই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কোনো কাজ আসতো না। কিন্তু এখন মানুষ ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচিত হচ্ছে, এই রিলেটেড সাপোর্ট রিলেটেড বিভিন্ন কাজ মার্কেট প্লেস আসে। ট্রেন্ড মানে যেটা বোঝাচ্ছে, ট্রেন্ড বদলায়, টেকনোলজি বদলাচ্ছে, মার্কেট প্লেসে কি নিয়ে কাজ চাচ্ছে, কিসের ট্রেন্ড চলছে, হ্যাঁ, এই জিনিসটা ক্যাচ করতে পারাটা ইম্পর্টেন্ট। তো রেগুলার অ্যাক্টিভিটি রাখলে, স্টাডিও করতে থাকলেন, সারাদিন তো আর অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন না, কারণ মানে মার্কেট প্লেসের বেশিরভাগ ক্লায়েন্টই বাইরের। তো আপনি অ্যাক্টিভিটি থাকবে রাতের দিকে, রাতে হচ্ছে অ্যাক্টিভ থেকে কাজ করবেন, আর দিনের বেলায় স্টাডি করতে থাকলেন, কন্টিনিউ করতে থাকলেন। ঠিক আছে? তো মার্কেট প্লেসে কি চাচ্ছে ওই রিলেটেড স্টাডি করলেন, না আপনার স্কিলও বাড়লো, অ্যাক্টিভিটিও থাকলো, কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাচ্ছে। ওকে। স্যার ওপেন ভিপিএন এইটা কি শুধু ট্রাই হ্যাকের জন্য না অন্য কোনোটাও তো এক্সেস করা যায়? ওপেন ভিপিএন জিনিসটা আসলে আমাদের এই ভিপিএন কানেক্টিভিটির জন্য সবাই, আপনি এমনি ফ্রিতেও এই ওপেন ভিপিএন ব্যবহার করে কিছু মানুষ আছে কিছু সার্ভারে আমাদেরকে ওপেন ভিপিএন ইউজ করে ওই সার্ভার মানে ভিপিএন সার্ভারগুলোতে কানেক্ট করতে পারেন। হ্যাঁ, ফ্রিতে ভিপিএন ব্যবহার করতে পারবেন ওপেন ভিপিএন ক্লায়েন্ট ব্যবহার করে। জিনিসটাই হচ্ছে একটা ভিপিএন অ্যাপস, ফুললি ফিচার্ড ভিপিএন অ্যাপস এর দেওয়া, ওই কনফিগারেশন ফাইল দিলেই ওই ভিপিএন আপনি কানেক্ট হয়ে যাবেন। এবং এটা যেহেতু এরকম নিজেদের মতো মডিফাই করা যায়, ভিপিএন কনফিগারেশন ফাইল দিলেই ওই ভিপিএন এ আপনি কানেক্ট হয়ে যাচ্ছেন, এই এই ফ্লেক্সিবিলিটিটার জন্য অনেকেই এটাকে ইউজ করে থাকে এই কানেক্টিভিটি বা এই এই কাজগুলোর ক্ষেত্রে। স্যার হচ্ছে উইন্ডোজে নামাইছিলাম, উইন্ডোজের তারপর জন্য গ্রাফিক্যাল সফটওয়্যার আছে কিন্তু, ওপেন ভিপিএন ক্লায়েন্ট। স্যার ওইটা নামাইছি, ওইটা নামানোর পর আর একটা কি যেন একটা ফাইল দেয়া লাগলো। হ্যাঁ, ওই ভিপিএন স্যার, ফাইল আর কি। ওই ট্রাই হ্যাকমিতে যেরকম ওপেন ভিপিএন একটা ফাইল দিচ্ছে না, ওই এটা আপনি যার সাথে কানেক্ট বেশ হবেন। কয়েকটা দেখলাম যে বেশ কয়েকটা সার্ভারের অপশন আছে, ওখান থেকে একটা ফাইল নামায় হচ্ছে ওই হ্যাঁ 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 ভিপিএন এর হ্যাঁ, মধ্যে দেয়া লাগছে। ওই ওই সার্ভারে আপনি ওই সার্ভারের থ্রুতে হচ্ছে ভিপিএন টানেল অ্যাক্টিভ হয়ে যায়। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো যে এই যে সার্ভার বা ওপেন ভিপিএন, এই মাঝখানে কিছু আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থারও সার্ভার আছে। হ্যাঁ, ওপেন ভিপিএন যে কানেক্ট হচ্ছে, কোন মোসাদের সাথে কানেক্ট হচ্ছেন না এনএস এর সাথে কানেক্ট হচ্ছেন, এটাও কিন্তু একটা বিষয় আছে। মানে সবগুলো আসলে ট্রাস্ট করা যায় না, ফ্রিতে এরকম দিয়ে রেখেছে অনেকেই অনেক কিছু। তো কার কম্পিউটারে যে ঢুকে বসে আছি, উই ডোন্ট নো। স্যার, হ্যাঁ যারা বলুন। এই এক্সামে খারাপ করছে তারা কি ফাইনালের রেজাল্ট দিয়ে এটা রিকভার করতে পারবে? হ্যাঁ, কারণ আরেকটা বিষয় আছে, আপনাদের 3 এক্সাম প্লাস হচ্ছে অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, মানে এগুলো সব কিছু কাউন্ট করে। ঠিক আছে? তো যার কারণে দেখা যায় যে এই বাকি অ্যাক্টিভিটি গুলো যদি ভালো করে, তো সবগুলোর এভারেজ কাউন্ট করলে কিছু স্টুডেন্টের পাস এসে যায়। ওকে। তবে আমি রুমটা দিয়েছিলাম অনেক সহজ, এবং আমার 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 ওই কোশ্চেন বানানোর সময় আরো ভাবছিলাম যে 3 ঘন্টা সময় দিব, এটা তো 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে হয়তো সব শিক্ষার্থী শেষ করে ফেলবে। কিন্তু মানে এত সহজ রুম দেওয়ার পরও যারা এক্সপ্লয়েট করেছেন তারা এটা ভালো রিয়েলাইজ করতে পেরেছেন যে খুব কঠিন কিছু ছিল না। কয়েকজন একটু
কমপ্লেক্স করে ফেলেছিলেন, অন্য জায়গায় আক্রমণের চেষ্টা করছিলেন। সহজ জিনিস ছিল, আহ, একদমই সহজ প্রসিডিউর ছিল। আমার এক্সপেকটেশন ছিল যে আরো বেশি পাস করতে পারবেন। যাই হোক, মন খারাপের কিছু নেই। আরো ট্রাই আউট করুন। এবং খারাপ করাতে একটা জিনিস আপনারা পজিটিভলি নিতে পারেন, যে আপনার যে যে ল্যাকিংস গুলো আছে, মানুষ হতেই পারে, সবাই যে ক্লাসে ফার্স্ট হবে এটা কিন্তু না, তাই না? আপনার যেগুলো পরীক্ষাটা কেন না, আপনার ল্যাকিংস গুলো বোঝার জন্য, যে আমার এই জায়গায় দুর্বলতা আছে। হয়তো এক্সাম দেওয়ার সময় আপনি কিছু রিয়েলাইজ করতে পারেন যে আচ্ছা, যদি ওই রিলেটেড ক্লাসটা আবার একটু দেখতাম, বা এই টুলসটা নিয়ে আবার একটু ঘাটাঘাটি করতাম, তাহলে হয়তো ভালো করতে পারতাম। এই যে একটা রিয়েলাইজেশন আসছে, একটু আইডিয়া করতে পারছেন যে আচ্ছা, উম, আর কোথায় কোথায় ইমপ্রুভ করা যায়, এটাই কিন্তু আপনার প্রফিটের জায়গা। সার্টিফিকেট কি? সার্টিফিকেট জাস্ট একটা নাম। এইটাই ইডিট করে আপনি, আপনার গ্রাফিক্স ডিজাইনার একটা বন্ধু থাকলে, বা আপনাদের ক্লাসেই তো মনে হয় কে জানি একজন গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করতো, তো তারে বললে সে নিজেই একটা বানায় দিতে পারবে। কিন্তু এটা দিয়ে কাজ কি? আপনার তো আপনার দরকার কি? স্কিল, নিজের দক্ষতা, নিজের একটা আত্মবিশ্বাস। ঠিক আছে, এক্সামে খারাপ করলে হতাশ হওয়ার কিছু নেই। খালি এটা নিজেকে অ্যানালাইসিস করুন, অ্যাসেস করুন যে আমার কোন কোন জায়গায় দুর্বলতা ছিল, এই কোনটা ল্যাকিংস এর জন্য আমি আসলে ভালো করতে পারি। হয়তো প্র্যাকটিস ঠিক মতো করা হয়নি, হয়তো ক্লাসের কনসেপ্ট গুলো ঠিকভাবে ধরা হয়নি, দেখা হয়নি। একটু অ্যানালাইসিস করে এই জায়গাগুলো ইমপ্রুভ করুন। এটা আপনার জন্য কি বলে, প্রফিটের জায়গা। ঠিক আছে। আচ্ছা ভাইয়া আমার ভাইয়া, একটা ওয়েব হ্যাকিং এটা আপনার, এটা তো বিশাল বড় একটা মানে সেক্টর, তো হ্যাঁ, এটাতে আপনার 10টা ক্লাসে কি কভার করা সম্ভব? মানে ক্লাস না, বাড়ালে একটু ভালো হতো না? ক্লাস বাড়ালে আবার এই শিক্ষণের ওদের একটা মানে লিমিটেশন আছে। ফ্রিল্যান্সিং ক্লাস সহ 41টা ক্লাস। তো আমি হয়তো সর্বোচ্চ একটা, বা হয়তো যুদ্ধ বিগ্রহ করে 2টা ক্লাস, বা সর্বোচ্চ। কিন্তু এর বেশি আর কি এক্সটেন্ড করার। আজকে কি স্যার ক্লাস হবে না কোনো টপিকে? হ্যাঁ, হ্যাঁ, আজকে আলোচনা করব, কিন্তু আপনাদের কোশ্চেন গুলো মানে অ্যান্সার না দিলেও নয়। তো একটু আগে এটা নিয়ে বলতে হচ্ছে। ভাইয়া আমার একটাই দুঃখ রয়ে গেল যে আমি এক্সপ্লয়েট করার পরও নাম্বার পেলাম না। না, এক্সপ্লয়েট হয়নি। আমি আবারও বলছি, আপনার মিস্টেক হচ্ছে ওখানে বুঝতে, যে আপনি যে, না, আপনি আলাদাভাবে আমাকে মেসেজ দিয়েছেন, না হয় ইটস ওকে, বা বা মেনে নিলাম যে আপনি এক্সপ্লয়েট করেছেন, কিন্তু আমার কাছে যে অ্যান্সার শিটটা এসেছে, ওখানে আপনি যেটা দিয়েছেন স্ক্রিনশট, সেখানে কিন্তু কোনো এক্সপ্লয়েটের কোনো ইন্ডিকেশন নেই। ওকে, এটা বুঝতে হবে যে আমি যতটুকু সাবমিট করেছি, ওইখানে এক্সপ্লয়েটের কোনো ইন্ডিকেশন নেই। ওই স্ক্রিনশটটা ক্লিয়ারলি বলছে যে এক্সপ্লয়েট হয়নি। ওকে। ওকে, চ্যাটে অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া, আপনি মার্কেট বলছিলেন প্লেসে। যে বাহির থেকে হচ্ছে গিয়ে আইপি দিয়ে দেয়, ওইটা তো পাবলিক আইপি হয় না? ওইটা দিয়ে তো পুরো নেটওয়ার্কের কোন ডিভাইস ওটা তো সিলেক্ট করা যায় না, তাই না? হ্যাঁ, যখন আমাকে দিচ্ছে তখন পাবলিক আইপি অ্যাড্রেস দিচ্ছে, পাবলিক ফেসিং কোনো সার্ভার, কোনো একটা সিস্টেম আমার সেখানে রিপ্লাই দিচ্ছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে, যদি এমন হয় যে ইন্টারনাল নেটওয়ার্কে আরো, উম, দাঁড়ান আমি একটা ছবি দেখাই, এটা বুঝতে বেটার হবে। আচ্ছা, বিভিন্ন রকম হতে পারে। ফর এক্সাম্পল, আমি র্যান্ডমলি এটা একটা ওপেন করলাম, আমাকে উম, উম, মনে করুন এটার অ্যাক্সেস দিয়েছে, হ্যাঁ,
এই সার্ভারটা বাইরের ইন্টারনেটের সাথে কানেক্টেড, এটা আমাকে অ্যাক্সেস দিয়েছে, এইটার আইপি অ্যাড্রেস আমাকে দিয়েছে। তো তখন আমি বাইরের ইন্টারনাল এই যে অন্যান্য যে সার্ভারগুলো আছে তাকে কিন্তু আমি কোনো অ্যাক্সেস তার তো বাইরের ইন্টারনেটের সাথে কোনো কমিউনিকেশনই নেই, কিভাবে আমি হ্যাক করব? পসিবল। তো কি হচ্ছে, আগে আমাকে যেই মেশিনটা আমি অ্যাক্সেস করতে পারছি না, যদি এখানে এমন হয় যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণও করা যাবে, তখন এমন হতে পারে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে এই ইন্টারনাল ডিভাইসগুলোর কোনো ক্রেডেনশিয়াল অথবা কোনো অ্যাক্সেস বা কিছু পেতে পারি। ওটা জাস্ট বলার জন্য বলে রাখলাম, একটা আইডিয়া। আর যদি এমন না হয় যে শুধু নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম হ্যাকিং অ্যাপ্রোচে আগাতে হচ্ছে, শুধু এই ডিভাইসটা আমার বাইরের ইন্টারনেটের সাথে কানেক্টেড, এটার উইকনেস আমি অ্যানালাইসিস করব, আগে আমাকে এটাই হ্যাক করতে হবে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মনে করুন অ্যালাউড না, হ্যাঁ, শুধু নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম রিলেটেড উইকনেস খুঁজে বের করতে হচ্ছে। এইটাকে যখন হ্যাক করছি, তখন আমি একটা টার্মিনাল অ্যাক্সেস পাচ্ছি না এটার, কম্পিউটারটাকে আমি তখন ব্যবহার করা শুরু করছি। এরপর কি করব, এইটার থ্রুতে এ তো ইন্টারনাল নেটওয়ার্কগুলোর ডিভাইসগুলোর সাথে কানেক্টিভিটি আছে, এই ডিভাইসের যে টার্মিনাল, সেইখানে বসে বসে আমি অন্যান্য নেট ডিভাইসে আক্রমণ করা শুরু করব। এক্ষেত্রেও সেই মেটার পেটার যে আছে, ওর কিছু মডিউল ব্যবহার করতে পারি। আবার অনেক সময় হ্যাকাররা কি করে, নিজেদের লেখা কোনো স্ক্রিপ্ট অথবা মনে করুন এনম্যাপ টুলস, ওর এই সরাসরি আমি এখানে আপলোড করে দিলাম, এই যে আমাদের সার্ভারটা যেটাকে আমি অ্যাক্সেস নিয়েছি, হ্যাঁ, এনম্যাপ এইখানে এনম্যাপ সেট আপ করা, এবার এই ডিভাইসে এনম্যাপ রান করে ইন্টারনাল নেটওয়ার্কে স্ক্যান করা শুরু করলাম। হুম, ইন্টারনাল নেটওয়ার্কে একটা একটা করে ডিভাইস বা পুরোটা যদি অ্যাক্সেস থাকে, মানে এটা ডিপেন্ড করে, এক একটা আর্কিটেকচার এক এক রকম, এক একটা এক এক ভাবে গঠন করা, হ্যাঁ, এরকম মাঝখানে আরো রাউটার সুইচ আরো ডিভাইস থাকতে পারে, এরকম আরো আরো কমপ্লেক্স কি বলে আর্কিটেকচারও হতে পারে। তবে এরকম বেশি বড় এন্টারপ্রাইজ গুলোর ক্ষেত্রে সেখানে ইন্ডিভিজুয়াল পার্সনকে এই টাইপের কাজগুলো দেয় না, আমি যেটা দেখেছি। এক্ষেত্রে যারা যে সিকিউরিটি কোম্পানি আছে, হুম, ওদেরকে সাধারণত দেয়, যে টিম ভিত্তিক কাজ করে। কারণ আপনি নিজেও হয়তো রিয়েলাইজ করতে পারছেন, এরকম বিশাল বড় একটা নেটওয়ার্কে একা একা যদি আপনি করতে চান পুরোটার বাইরে থেকে টেস্টিং, অন্তত 6 মাস 1 বছর সময় লেগে যাবে। কারণ কোনটার কোন জায়গায় উইকনেস পাবো, কতটুক কানেক্টিভিটি পাবো, অনেক বিষয় আছে কিন্তু। হুম, অনেক রিসার্চ করে একা একা আসলে পসিবল হয় না, বাজেটেও কুলায় না, টাইমেও কুলায় না। টিম ভিত্তিক কাজ এগুলো বেশি দিয়ে থাকে। ওকে, আর আরো বিগ এন্টারপ্রাইজের ক্ষেত্রে এরকম মাল্টিপল নেটওয়ার্কও থাকতে পারে, মনে করুন ঢাকায় একটা এরকম নেটওয়ার্ক, আবার ওদিকে চট্টগ্রামে একটা এরকম ডাটা সেন্টার, সেখানে আরেকটা এরকম নেটওয়ার্ক। ওকে, তবে বিভিন্ন ব্যাংকে আর কি। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকগুলোর ক্ষেত্রে এরকম হয়। তবে আহ, বাংলাদেশে যেটা দেখেছি যে ফুল এরকম পুরোটাকে এইভাবেও টেস্ট করতে দেয় না। যেটা হয় যে মনে করুন এই সার্ভারগুলো বেশি ক্রিটিক্যাল বা বেশি ইম্পর্টেন্ট, স্পেসিফিক করে এই নেটওয়ার্কটা বেশি ইম্পর্টেন্ট, শুধু অতটুকু টেস্টিং এর কাজ দেয়। পুরোটা একদম কম্প্রোমাইজ এই টাইপের খুব কম, তুলনামূলক কম। স্যার ফাইনাল পরীক্ষা যেটা হবে ওইটাও তো মনে হয় এমসিকিউ আর হচ্ছে প্র্যাকটিক্যাল দুইটা সমন্বয় হবে না? হ্যাঁ হ্যাঁ, দুইটাই দিয়ে থাকি। ওকে, আচ্ছা, আমরা আজকে কিছু ক্লাস রিলেটেড আলোচনা করি।
কারেন্ট চলে গেছে স্যার, মোবাইল দিয়ে জয়েন করছি। ওকে, আমারও কারেন্ট চলে যেতে পারে, বেশ কিছু সময় কারেন্ট আছে, কখন চলে যায় ডোন্ট নো। চলে গেলে আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি আপডেট দিয়ে দিব যে ক্লাসে নেই আমি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্যারোটে পাসওয়ার্ড নেয় না, অটোমেটিক লগ ইন হয়ে যায়, এটা কি পাসওয়ার্ড দিতে হবে না এমনি থাকলে সমস্যা আছে? এমনি থাকলে তেমন একটা প্রবলেম নেই। স্যার প্যারোটে পাসওয়ার্ড নেয় না, অটোমেটিক নিয়ে নেয়। না, আপাতত প্রবলেম নেই, দুশ্চিন্তার কিছু নেই। আমরা কিছু আলোচনা করি ওয়েব হ্যাকিং এর স্টার্টিং এর কিছু কথা আছে। আচ্ছা, একটা বড় বিষয় হচ্ছে বাগ বাউন্টির সাথে একটু পরিচিত করব। আজকে অত পুরোটা বলে শেষ করা যাবে না, কারণ অলরেডি কোশ্চেন অ্যান্সার করতে করতে একটা টাইম গিয়েছে। বাগ বাউন্টি আর ওয়েব হ্যাকিং পুরোপুরি এক জিনিস না, যদিও তাদের ডোমেইনটা একটাই। আমরা ওয়েবের উইকনেস নিয়ে কথা বলছি। স্যার এটা শুরুর আগে একটু আমাদের প্রিভিয়াস কি কি শেষ হয়েছে এটা বললে দিলে ভালো হতো। না, ওয়েব হ্যাকিং এর আগে ক্লাস হয়নি তো, আজকেই ফার্স্ট। আমাদের মানে এখন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এটা থেকে আমরা আসলে রিলেট করতে পারছি না যে কি কি জিনিস শেষ করছি। ও আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম হ্যাকিং এ আমরা যে কাজটা করলাম, প্রসিডিউরটা ছিল অ্যাট ফার্স্ট নাম্বার 1। আচ্ছা, এরও আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম নেটওয়ার্ক অ্যান্ড মডিউলার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডার্ক ওয়েব, ম্যালওয়্যার, ওগুলো ইন্ডিভিজুয়াল টেকনিক এবং আহ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে আমাদের এটা কাজে লাগতে পারে। সাপোজ ওয়েব হ্যাকিং এ কাজ করছে, এখানেও ম্যালওয়্যারের কনসেপ্ট কাজে লাগতে পারে, বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট কাজে লাগতে পারে। ওকে, মানে ওকে একটা প্রসিডিউরের মাঝখানে ফেলানো দুষ্কর। ওকে, ওটা আলাদা আলাদা কনসেপ্ট, যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। আচ্ছা, ওগুলো মানে ছিল যে স্যার কোনো বেসিক হ্যাকিং। আলোচনা, হ্যাঁ, যেগুলো আমাদের মানে হ্যাকিং করতে আমাদের আসলে কাজে দিবে। হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়াল টেকনিক আর কি। হ্যাঁ। ওকে, আর নেটওয়ার্ক এন্ড সিস্টেম হ্যাকিং এর প্রসিডিউরটা ছিল এরকম। এট ফার্স্ট আমরা ইনফরমেশন গ্যাদারিং এ ট্রাই করলাম। যদি এমন হয় ক্লায়েন্ট আমাদেরকে কমপ্লিট ব্লাইন্ড রেখেছে, কোনো আইডিয়া নেই, বা খুব অল্প ইনফরমেশন দিয়েছে, পাবলিক ফেসিং সার্ভিস কিন্তু খুব অল্প ইনফরমেশন দিয়েছে, তখন আমরা কি করছি? আমরা ইনফরমেশন গ্যাদার করছি যে তার কি কি তথ্য অনলাইনে পাওয়া যায়। এটাও স্পেসিফিক না যে শুধু আইপি অ্যাড্রেস খুঁজবো বা শুধু ইমেল খুঁজবো, না, কি কি পাওয়া যায় বিভিন্ন ওয়েতে, বিভিন্ন থার্ড পার্টি সাইটের সাহায্য নিয়ে আমরা তথ্য খোঁজার চেষ্টা করছি, যত বেশি পরিমাণে তার তথ্য নেওয়া যায়। এরপরে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে সিস্টেমের অ্যাক্সেস পর্যন্ত যাওয়া, এটা হচ্ছে আমার ইন্ট গোল, আমরা সেকেন্ডলি যে কাজটা করলাম, নেটওয়ার্ক স্ক্যানিং এর কাজ করলাম। ঠিক আছে, এই নেটওয়ার্ক স্ক্যানিং এর সাথে ইন্টিগ্রেটেড বলতে পারি সেটা হচ্ছে এনুমারেশন, কারণ অনেকটা রিলেটেড। আমরা নেটওয়ার্ক স্ক্যানিং এ কি করছি, যে আমি যে তার একটা ইন্টারনেটে তার একটা উপস্থিতি খুঁজে পেলাম, তার একটা অনলাইনে, আচ্ছা এই লেখাটা কেটে দিই। তার একটা অনলাইনে প্রেজেন্স আছে, তার একটা ওয়েব সার্ভার আছে, অথবা একটা ডিভাইস, কোন একটা সিস্টেম অনলাইনে রান করছে, তার একটা স্ক্যানিং করে ইনিশিয়াল একটা আইডিয়া পেলাম যে সে মানে কোন কোন আইপি অ্যাড্রেস তার অনলাইনে অ্যাভেলেবল আছে, সেটা কি কি সার্ভিস রান হচ্ছে, বা কোনো পোর্ট ওপেন আছে কিনা, এরকম প্রাথমিক কিছু ইনফরমেশন পেলাম। এবং সেখানে কি করছি, আমরা ওই সিস্টেম থেকে আরো তথ্য সংগ্রহের চেষ্টা করছি যে আচ্ছা
তো শুধু তার পোর্টের তথ্য পেলাম, ওখান থেকে তার ওই সার্ভিস বা ওই সিস্টেম রিলেটেড আর কোনো তথ্য পাওয়া যায় কিনা। ঠিক আছে, ওই ওই তথ্যগুলো বেস করে, তথ্য না পেলে কি হচ্ছে, আমি কোনো প্ল্যানিং করতে পারছি না। ওকে, এরপরে গিয়ে আমরা যেটা করলাম, স্যার, ইনুমারেশন আর ফুটপ্রিন্টিং কি একই, না তার মধ্যে কোনো পার্থক্য আছে? না, ইনফরমেশন গ্যাদারিং এর সাথে ফুটপ্রিন্টিংটা রিলেটেড কনসেপ্ট। আমরা তথ্য, এনুমিনেশনটা মূলত হচ্ছে সিস্টেম ইনফরমেশন নিচ্ছি, এটার সাথে রিলেটেড সিস্টেম ইনফো, ওটাকে ফুটপ্রিন্টিং বলা যায় না। আচ্ছা। ওকে, এরপরে আমরা তো তথ্য পেলাম, এনুমিনেশন ফেজেও আমরা কি পেলাম, তথ্য পাচ্ছি সিস্টেম বা নেটওয়ার্ক রিলেটেড। এরপরে গিয়ে আমরা যেটা করি ভালনারেবিলিটি অ্যানালাইসিস। আচ্ছা, আমি তথ্য পেলাম, এটা আমরা দুইটা টেকনিক দেখেছিলাম, যে ম্যানুয়ালি আমরা সার্চ করতে পারি যে এই যে তথ্যগুলো পাচ্ছি এটার বিপরীতে কোনো উইকনেসের তথ্য আছে কিনা, লজিক্যাল কোনো ইনফরমেশন আছে কিনা, এটা একটা। আরেকটা হচ্ছে অটোমেটিক টুলস এর সাহায্য নিয়ে আমাদের ট্রাই আউট করা। ওকে, এরপরে আমরা যেটা পেলাম, উইকনেস এর তথ্য পেলাম, উইকনেস খুঁজে পেলাম। এরপরে আমরা সিস্টেম অ্যাক্সেস চেষ্টা করলাম, যে একটা উইকনেস পেয়েছি, এবং এখানেও দুইটা টেকনিক দেখেছি। একটা হচ্ছে এক্সপ্লয়েটের ব্যবহার করা, যদি আমরা এরকম এক্সপ্লয়েট খুঁজে পাই, vulnerability অ্যানালাইসিস ফেজে যে উইকনেসের তথ্য পাচ্ছি তার বিপরীতে যদি কোনো এক্সপ্লয়েট থাকে, সেই এক্সপ্লয়েট ব্যবহার করতে পারছি, অথবা আমরা পাসওয়ার্ড অ্যাটাকের চেষ্টা করছি। এবং এই জায়গাতে আবার সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাও কাজে লাগতে পারে, যে আমরা পাসওয়ার্ডে অ্যাটাক না করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে যদি পাসওয়ার্ড বা এগুলো কিছু নিয়ে আসা যায়, হুম, নিয়ে আমরা কি করছি, সিস্টেমের অ্যাক্সেস করছি। ওকে, এবং এখানেও বিষয় হচ্ছে ফেজ বাই ফেজ আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে এনশিওর করছি যে আমার কতটুকু অনুমতি আছে। যেমন অনেকে আছে এই থার্ড স্টেপ বা শুধু এই থার্ড এই কাজটা করতে দিতে পারে, বা কেউ কেউ বলতে পারে যে সিস্টেম অ্যাক্সেস পর্যন্ত আমাদেরকে নিতে হবে, এই পর্যন্ত আলোচনা, কি বলে, আহ, ও হ্যাঁ, আসলে কথা বলতে বলতে টাইপ করতে নিলে এটা একটা স্যার, ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? খুব সম্ভবত হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো যেটা হচ্ছে আমরা এই এই পুরো প্রসেসটা এভাবে আগালাম। স্যার, ওকে, হ্যাঁ বলুন। স্যার ও পোস্ট আপনি, এক্সপ্লয়টেশনে একটা কনসেপ্ট ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে পড়েছে আপনার নাম শুনে। এটাও কিছু ক্লায়েন্ট বলতে পারে বা আমাদের কাজের জন্য দরকার পড়তে পারে, সেটা হচ্ছে পোস্ট এক্সপ্লয়টেশন। ইনিশিয়ালি কিছু ক্লায়েন্ট এই উইকনেসের মাধ্যমে যে অ্যাক্সেস পাচ্ছে, উইকনেস এক্সিস্ট করে এ পর্যন্তই চেয়ে থাকে। ঠিক আছে, পোস্ট এক্সপ্লয়টেশনটা মূলত দরকার পড়ে আসলে রেড টিমিং জাতীয় কাজ যখন আমরা করতে যাচ্ছি, যে আমার আলটিমেট গোল হচ্ছে শুধু সিস্টেমে অ্যাক্সেস পাওয়া। পেনেট্রেশন টেস্টিং আর রেড টিমিং কনসেপ্ট একটু পার্থক্য আছে। পেনেট্রেশন টেস্টিং একটা প্রসিডিউর মেনটেন করে তার যাবতীয় যা যা সিস্টেম আছে, নেটওয়ার্ক আছে, সবগুলোই যেন আমি টেস্ট করি, উইকনেসের টেস্ট করছি। আর রেড টিমিং এর কথা হচ্ছে যে এত উইকনেস উইকনেস দেখার সময় নেই, একটা পেয়েছি সিস্টেমের অ্যাক্সেস করে একদম অ্যাডমিন লেভেল পর্যন্ত চলে যাব, আর কিছু উইকনেস থাকুক না থাকুক সেটা আই ডোন্ট কেয়ার। আমি একটা উইকনেসও যদি পাই সেটার থ্রুতে আমি অ্যাডমিন অ্যাক্সেস পর্যন্ত কম্প্রোমাইজ করে যাব। এটা হচ্ছে রেড টিমিং এর কথা। আচ্ছা, যাই হোক, তো পোস্ট আমরা তো এক্সপ্লয়টেশন, তাহলে এখনো মানে পেনিট্রেশন টেস্টিং এ যাই নাই। না আমরা পেনেট্রেশন টেস্টিং আছি, রেড টিমিং এর আমরা ওভাবে যাইনি। ওকে, রেড টিমিং এর এখানে মাইন্ডসেটটা ভিন্ন হয়, মাইন্ডসেট থেকেই একদম আলাদা, যে আমার আহ, এবং রেড টিমিং এর ক্ষেত্রে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাও অ্যালাউ করে। পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে এটাকে আলাদা করে অ্যালাউ করে না বা অনুমতি দেয় না। রেড টিমিং এর ক্ষেত্রে ইন্ড গোল হচ্ছে আমার সিস্টেম কম্প্রোমাইজ করা, বা ওই কি বলে তাদের অ্যাসেটটাকে কম্প্রোমাইজ করা। তো দেখা যায় সেক্ষেত্রে মানে কোনো অ্যাটাকের কোনো কি বলে রেস্ট্রিকশন নেই, সব আমার জন্য ওপেন,
এনিহাও আমি কম্প্রোমাইজ করতে পারি। তো তো এখানে ক্ষেত্রে দেখা যায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিংও অ্যাপ্লিকেবল হয়। অ্যাপ্লাই করলাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে, যদি আমি কোনো ক্রেডেনশিয়াল পাই, দিলাম আমি ডিভাইসে ঢুকে কম্প্রোমাইজ করে। ওকে, এটা একটা বিষয় আছে। হ্যাঁ, প্রিভিলেজ এসকেলেশন নিয়ে বলছিলাম, সরি, পোস্ট এক্সপ্লয়টেশন নিয়ে বলছিলাম। এখানে একটা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন, একটা হচ্ছে টেকনিক। এক্ষেত্রে যেটা করা হয়, অনেক সময় আমাদের সিস্টেমগুলোতে যেটা হয় যে আমরা এক্সপ্লয়েট যে রান করছি, সে আমাকে সিস্টেমের অ্যাক্সেস দিচ্ছে ঠিকই, সিস্টেমের নিয়ন্ত্রণ দিচ্ছে ঠিকই, কিন্তু সেটা ইউজার লেভেলের অ্যাক্সেস। যে ইউজারের অ্যাক্সেস পাচ্ছে সে অ্যাডমিন হতেও পারে, নাও পারে। সে যদি অ্যাডমিন হয়, মানে সে, মনে করুন আমি শাহজালালের কম্পিউটার হ্যাক করেছি, তার ইউজার নেম শাহজালাল, কিন্তু সে নিজেই কম্পিউটারের অ্যাডমিন। ওকে, সেক্ষেত্রে যে অ্যাডমিন অ্যাক্সেস পেয়েছে, বা কোনো বিশেষ করে এন্টারপ্রাইজ গুলোর ক্ষেত্রে অনেক ইউজার আছে, একটা ইউজারের সাপোজ অ্যাক্সেস পেলাম, সে নর্মাল ইউজার, তার অ্যাডমিন কোনো অ্যাক্টিভিটি নেই। তো এখানে কনসেপ্ট হচ্ছে যে আমি অ্যাডমিন বা অন্য, সবসময় অ্যাডমিনই পেতে হবে এটাও টার্গেট না। হচ্ছে যে মনে করুন শাহজালালের অ্যাকাউন্ট অ্যাক্সেস করেছি, ওটার থ্রুতে আমি এআরএস এর, মানে শাহজালালের অ্যাকাউন্ট আছে, ওটা ইউটিলাইজ করে এআরএস এর যে অ্যাকাউন্ট ওই কম্পিউটার রয়েছে সেটাকে আমি হ্যাক করব। ওকে, বা আমাদের যে অ্যানোনিমাস আছে তার অ্যাকাউন্টে প্রবেশ করব। এইভাবে প্রিভিলেজ এসকেলেশনের কাজ করা যেতে পারে। এখানেও মাল্টিপল ওয়ে আছে, কিন্তু আমি সহজ ওয়ে আপনাদের জন্য যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে মেটাস্প্লয়েটের পোস্ট এক্সপ্লয়টেশন যে মডিউলগুলো আছে, পোস্ট নামে যেই মডিউলগুলো আছে, পোস্ট স্ল্যাশ, এখানে বেশ কিছু মডিউল পাবেন। এবং মেটার পেটার একটা কমান্ড আমি আপনাদের আহ, দেখিয়েছিলাম ক্লাসে। মেটার পেটার এখানে একটা হচ্ছে গেট প্রিভস একটা কমান্ড আছে, ও আমাদের এই কাজে অটোমেশনের ট্রাই করে দিতে পারে। আরো কিছু অটোমেটিক টুলস আছে, তারা কিছু এই প্রিভিলেজ এসকেলেশন আসলে কি করি জানেন, এই যে আমি সিস্টেমটা অ্যাক্সেস করেছি, ওই মানে ফার্দার আবার এনুমারেশন করা শুরু করি। আগে এনুমারেশন করছিলাম বাইরে থেকে, বাইরের ইন্টারনেট থেকে, এবার আমি সিস্টেমে যে অ্যাক্সেস করেছি না, ওই অ্যাক্সেস অবস্থায় আমি আবার এনুমারেট করা শুরু করি সিস্টেমের আর কি কি ইনফরমেশন পাই, আর কোনো ইউজার ইনফরমেশন, কোনো ক্রেডেনশিয়াল বা কিছু পাই কিনা। একটা স্ক্রিপ্ট দেখাই। হ্যাঁ, শেল আপলোডটাও কাজ করতে পারে। তাই হচ্ছে না, লিন ই নামে একটা স্ক্রিপ্ট আছে। হুম, এই একটা স্ক্রিপ্ট রান করলে ওদের কাজটা করতে পারে অটো। স্ক্রিপ্টটা রান হয়ে আমার এই লিনাক্সে আমার আর কি কি ইনফরমেশন ক্যাচ করা পসিবল, কোনো সেন্সিটিভ ইনফরমেশন, সিস্টেমের কোনো ইনফরমেশন, এগুলো দেখানো শুরু করে। এই যে এনুমেশন করে ইনফরমেশন পাচ্ছি, মানে সেকেন্ডারি এনুমেশন থেকে যে ইনফরমেশন পাচ্ছি, ওই রিলেটেড হওয়ার এক্সপ্লয়েট খোঁজার চেষ্টা করতে হয় যে আচ্ছা এইটার কোনো এক্সপ্লয়েট আছে কিনা। বা আবার এই ডিভাইসে তো অ্যাক্সেস পেয়েছি, অন্য একটা ইউজারের অ্যাকাউন্টে ঢুকতে চাচ্ছি, ওইখানে ফার্দার পাসওয়ার্ড এটাকে চেষ্টা করতে পারি। বা এই যে ইউজ সিস্টেম অ্যাক্সেস পেলাম, এখানে যদি কোনো হ্যাশ ফাইল পাই, এই যে স্ক্রিপ্ট যেটা আছে, এগুলো রান করলেও এরকম অনেকগুলো ইনফরমেশন খুঁজে বের করে দেখাতে পারে। এখানে একটা স্ক্রিনশট ছিল যে এইগুলো সে খুঁজে বের করতে পারবে, ইউজার ইনফরমেশন, এনভায়রনমেন্টাল, জব, টাস্ক, ভার্সন, এরকম ভেরিয়াস রকমের ইনফরমেশন সে খুঁজে বের করতে পারে। এগুলো থেকে একটা একটা করে ট্রাই আউট করতে হয় যে আমি কিছু পাই কিনা, কোনো কনফিগারেশন ফাইল পাই কিনা, লগ ফাইল পাই কিনা। লগ ফাইলগুলোতে অনেক সময় পাসওয়ার্ড বা কোনো সিস্টেম লগ বা এইগুলো কিছু থেকে দেয়। হুম, তো ফার্দার ওই যে ইনফরমেশন পাচ্ছি ওই রিলেটেড কোনো এক্সপ্লয়েট খুঁজতে হয়, বা ফার্দার পাসওয়ার্ড অ্যাটাক বা হ্যাশ ক্র্যাকিং যদি কারো, ধর মিটার পেটারে একটা কমান্ড আছে, ও নিজেই অবশ্যই এই কাজটা আমাদের করে দিতে পারে, হ্যাশ ডাম্প। সবসময় এফেক্টিভলি পারবে না, বা হতে পারে আমি যে সিস্টেমে অ্যাক্সেস করছি সেখানে মিটার পেটার শেল নেই আমার,
আমি সেখানে মনে করুন কাস্টম কোনো শেল দিয়ে অ্যাক্সেস পেয়েছি। ওই যে ক্লাসে বলেছিলাম না যে আমরা কিছু এক্সপ্লয়েট আছে ম্যানুয়ালি আমাদের রান করতে হচ্ছে, সিম্পল পাইথন কোড লেখা আর কিছু নেই, মেটাপ্লেটারের মডিউল আকারে নেই, মেটাস্প্লয়েটের মডিউল আকারে নেই, ডাইরেক্ট পাইথন স্ক্রিপ্ট আমাদের এক্সিকিউট করতে হচ্ছে। হুম, তো এরকম সিনারিও গুলোতে দেখা যাচ্ছে যে মেটাপ্লেটারের মতো অটোমেট যেহেতু করতে পারছি না, সেই ক্ষেত্রে এরকম এক্সটার্নাল স্ক্রিপ্টের হেল্প নেওয়া লাগতে পারে। ওকে, আচ্ছা, একটা গেলো প্রিভিলেজ। স্যার ম্যানুয়াল দিয়ে একটা এক্সপ্লয়েট পেলোড একটা রান করা দেখান না, ওইটা তো পারি না। একটা পেলোড ডাউনলোড করে যে কোনো রান করা, ওইটা তো পারি না। আচ্ছা, এটা নিয়েও ক্লাসে বলেছিলাম, তারপরও আরেকবার দেখাই। হ্যাঁ, এক্সপোর্ট করতে হবে। হুম, সাপোজ এটা একটা সোফা উইকি একটা দেখাচ্ছে, আমি র্যান্ডমলি একটা নিয়েছি। ওকে, এটা ম্যাক ওএস এ টেস্ট করেছে, রিমোট কোড এক্সিকিউশনে কাজ করবে, পাইথনে লেখা কোড। যদি দেখুন ইউজেসটা ওইখানে বলে দিয়েছে, একটা ভালো কাজ করেছে, কোডের ভিতরে বলে দিয়েছে যে কিভাবে ইউজেস করব। এই পাইথন কোডটা ডাউনলোড করে, পাইথন কোড ডাউনলোড হবে ডট পাই ফাইল, যদি ডাউনলোড করি, যে 5199 ডট পাই, ডেস্কটপে রান করি 99। ওকে, এই ফাইলগুলো ডাউনলোড করে রাখলে পরে কি কাজ করে? হ্যাঁ অবশ্যই, যদি উইকনেস থাকে। এখন আমার টার্গেটে কি হচ্ছে, আগে আমরা ফার্দার এনুমারেশন করে, মানে আগে এনুমারেশন করেছি, নেটওয়ার্ক স্ক্যান এনুমারেশন করে সাপোজ এই তথ্যগুলো পেলাম যে সোফা উইকি 3.9.2 এইটা রান হচ্ছে আমার টার্গেটের উপরে। হুম, মনে করুন কোন একটা অ্যাড্রেস ফর এক্সাম্পল রান হচ্ছে, সেখানে এই সার্ভিসটা রান হচ্ছে, আমরা এই সার্ভিস লিখে এনম্যাপের স্ক্রিপ্ট বা কিছুর মাধ্যমে এই ভার্সন তথ্য পেয়েছি। হ্যাঁ, মানে আগের কনসেপ্ট গুলো কথা বলছে, সেটা রিলেটেড এক্সপ্লয়েট সার্চ করলে আমাদের এই পেজটাতে নিয়ে এসেছে, এই এক্সপ্লয়েটটা পেলাম, এটা মনে করুন মেটাস্প্লয়েটের মডিউল নেই, এইটাকে আমি কিভাবে রান করবো, ইউটিলাইজ কিভাবে করবো। ওকে, আচ্ছা, তো আমার এখানে 5199 ডাউনলোড হয়েছে, আমি রান করে ফেলি। ওকে, টার্মিনালটা পাশাপাশি থাকুক, তাহলে বুঝতে সহজ হবে। তো আমার এটা পাইথন 3-তে লেখা, যেহেতু 2024 সালে রিলিজ করেছে, পাইথন 3-তে লেখার সম্ভাবনাই বেশি। আহ, হ্যাঁ, পাইথন 3-তে লেখা, পাইথন 2-এ এই প্রিন্ট ফাংশনটা, মানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে না প্রিন্ট ফাংশনে। আমি জাস্ট ওইটা দেখে একটা আইডিয়া করলাম যে এটা পাইথন 3-তে লেখা। আর কিছু কিছু ক্ষেত্রে কমেন্ট বা এগুলোতে উল্লেখ থাকে। ওকে, আচ্ছা, তো পাইথন 3 আমার হচ্ছে 5199, না আমি একবার এলএস কমান্ডে দেখে নিই। হ্যাঁ, 999.py, পাইথন 3 5199.py, এবং এখানে দেখুন আমাকে উল্লেখ করে দেয় বেজ ইউআরএল, অর্থাৎ আমার টার্গেটের ইউআরএলটা এখানে দিতে হবে। তো মনে করুন আমরা যার উপরে ইনোভেশন করছিলাম তার ইউআরএল হচ্ছে ইশিখন.com, ফর এক্সাম্পল ইশিখন.com স্ল্যাশ সোফা উইকি, ফর এক্সাম্পল এই ইউআরএলটা আমরা পেয়েছি। হুম,
এই অ্যাড্রেসে রান করতে হচ্ছে। যদি এমন হতো বেজ ইউআরএল না আইপি অ্যাড্রেসের কথা বলছে, তখন কি হতো, আমরা এখানে টার্গেট আইপি অ্যাড্রেস বলে দিই। এখানে কিন্তু বলেনি। আমি অন্যগুলোর কথা বলছি, যদি অন্য এক্সপ্লয়েটে উল্লেখ থাকে যে না এখানে টার্গেট আইপি অ্যাড্রেস বলতে হবে 192, মনে করুন টার্গেট আইপি অ্যাড্রেস 192.168.0.1 বা 10। ওকে, তো আমাকে এখানে কি হচ্ছে, টার্গেট আইপি অ্যাড্রেস দিতে হচ্ছে। সিস্টেম হ্যাকিং এর যেই এক্সপ্লয়েট গুলো আছে প্রায় ক্ষেত্রেই এরকম হয় যে এই মানে প্রায় সিনট্যাক্সটি হচ্ছে আমার টার্গেট আইপি অ্যাড্রেস, মাঝখানে কোড, আর ফার্স্টে পাইথন মেনশন করে রান করলে আমার কি হচ্ছে, ওটা হ্যাক হয়ে যাচ্ছে। তবে ওই যে কানেকশন আসবে, ওই কানেকশন ধরানোর জন্য মেটাস্প্লয়েটের মাল্টি হ্যান্ডেলার যেই মডিউলটা আছে এটা ক্লাসে দেখিয়েছি। ওকে, মেটাস্প্লয়েটের তাও আরেকবার রান করে দেখাই পাশে, এমএসএফ কনসোল -q হোয়াইট মোড রান হবে। ভাইয়া পাইথনের যে টার্ম কালার আছে না, সেটা নামাতে গিয়ে আমার কিছু অসুবিধা হচ্ছিল, ওটা একটু নামিয়ে দেখালে ভালো হতো। টার্ম কালার কি জিনিস? ভাইয়া পাইথনের কি বলে একটা পিপ আছে, তো ওই পিপের মধ্যে একটা টার্ম কালার আছে, বুঝতে পারছেন, একটা মডিউল আর কি, টার্ম কালার একটা। ও ওকে। আপনি সিস্টেম হ্যাকিং সিটিএফ দিছিলেন না, ওইটাতে ওইটা আপনার ইনস্টল দেওয়া লাগে টার্ম টার্ম কলার। আচ্ছা, মেবি পিপি এর ক্ষেত্রে যেটা একটা ইস্যু হয়, যে পাইথন 2 ভার্সন আর পাইথন 3 ভার্সনের এটা একটা ইস্যু আছে। ওই রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, আপনার ইরর মেসেজ বা ওটার এক্স্যাক্টলি কোনো স্ক্রিনশট যদি দেখতে পারতাম একটু বেটার হতো। ওগুলো কি অ্যাভেলেবল আছে, বা সামনে যদি সিস্টেমটা থাকে, কম্পিউটার যদি সামনে অন থাকে, একটু কমান্ড রান করে একবার যদি একটা স্ক্রিনশট প্রোভাইড করেন তাহলে বুঝতে বেটার হবে। না ভাই, এখন ওপেন নেই। উম, বা যদি বাসায় ট্রাই করেন একটু শেয়ার করেন, কেমন নাহলে মানে একদমই ব্ল্যাঙ্ক তো আইডিয়া করা মুশকিল এখানে। আপনার ওই যে ওইটা তো পাইথন 2 স্ক্রিপ্ট খুব সম্ভবত, পাইথন 2 দিয়ে আপনার ওই যে পিপ দিয়ে যখন টার্ম কলারটা ইনস্টল করতে যাচ্ছি, তখন মনে করেন যে ওইটা লেখা আছে যে পিপ মডিউল নট ফাউন্ড, এরকম লেখা আসতেছে। পরে গুগল করে দেখলাম যে ওখানে লেখা আছে যে আপনার পাইথন প্রো খুব সম্ভবত এই যে কালি, আপনি এখন নতুন যে version আসছে আমাদের, এটাতে মনে করেন যে পিপ নেয় না বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু এটা একটা ইস্যু আছে। প্যারোটে ট্রাই করেন তাহলে। প্যারোট ডাউনলোড করতে করে 3 জিবি সাইজ মাত্র, ডাউনলোড হতে আর কি লাগে। প্যারোটটাও ডাউনলোড করে পাশাপাশি রেখে দেন, কালিতে রান হচ্ছে না, প্যারোটে রান হবে। একটা সমস্যা হবে না। না, প্যারোটে আমি যে পাইথন 2 সেট আপ করেছি কোনো ইস্যু হয়নি। আচ্ছা, ওকে, বা যদি প্যারোটেও না হয়, আপনি তখন লিনাক্সে অন্য কোনো ডিস্ট্রো উবুন্টু বা এরকম কিছু একটা ট্রাই করতে পারেন। ওগুলো তো ডেভেলপারদের ফোকাস করে বানানো, ওখানে সাপোর্ট করবেই করবে। ওকে। স্যার আমি আবার কি করি মূলত, যেগুলো পাইথন 2 তে আছে ওইগুলা পাইথন 3 তে নিয়ে আমি আবার এগুলা রান করি। রিরাইট করেন। একটা কমান্ড আছে আপনার পাইথন 2 থেকে পাইথন 3 তে অটোমেটিকলি আপনাকে আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ডিপেন্ডেন্সি যদি থাকে, সাপোজ ও এখানে যেটা হচ্ছে আমাদের, মনে করুন টাইম যেটা নিয়ে আসছে ওটা পাইথন 2 এর কোনো একটা মডিউল বা লাইব্রেরি, কিন্তু ওগুলো কিন্তু তবে যদি আপনার ইস্যু না হয় তো দুশ্চিন্তার কিছু নেই, যত সময় ইস্যু না হচ্ছে আমরা রান করে যাব, নো প্রবলেম। ওকে, আচ্ছা। ও হ্যাঁ, যেটা বলছিলাম এখানে ইউজ মাল্টি স্ল্যাশ হ্যান্ডেলার। আচ্ছা, এখানে একটু ছোট হয়ে গিয়েছে, ডিসপ্লেটা একটু বড় করে দিই।
ওকে, এখানে কি করব, আমার আমার যে অ্যাটাকার মেশিন সেটার আইপি অ্যাড্রেস আর পোর্ট দিব, তাহলে কি হবে? সাপোজ আমি এখানে যদি দিই ইফ পিগ, ও আচ্ছা আমি এখানে এন টাইপ করে ফেলেছি, ইফ পিগ, সাপোজ এটা আমার মেশিনের আইপি অ্যাড্রেস, আমি চাচ্ছি আমার রিভার্স কানেকশন হয়ে এইখানে যেন কানেক্ট করে। তো সেটেল হোস্ট এটা দিলাম, আর যেই পোর্টে আমি কানেক্টিভিটি ধরতে চাচ্ছি সেটা। Okay. আচ্ছা, তো আহ, আমি এটা রান করে দিলে আমার কপিটা কি হচ্ছে, এই আইপি অ্যাড্রেসের এই পোর্টে যে কোনো কানেকশন ধরার জন্য প্রস্তুত। ঠিক আছে, সে ডান পাশে কানেকশন ধরার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। আর বাম দিকে আমরা যে কাস্টম কি বলে এক্সপ্লয়টটা রান করছি, সে কি হচ্ছে, আমি টার্গেট আইপি অ্যাড্রেস বলে দিচ্ছি যে অমুক টার্গেট আইপি অ্যাড্রেসে আক্রমণ করবে। মোস্ট অফ দ্য টাইম এই পেলোড এক্সপ্লয়েট গুলো কি হয়, টার্গেট আইপি অ্যাড্রেস মেনশন করে দিতে হয়। কেউ কেউ আবার রিভার্স কানেকশনের যে আইপি অ্যাড্রেস আছে এগুলো মেনশন করে দিতে বলে। ঠিক আছে, যে এইখানে ইন্ডিকেশন পাবেন যে সে আসলে কি চাচ্ছে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলছে, আমাদের টার্গেটের জন্য ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। এক্সপ্লয়েটের সিস্টেমটাই এটা। ওকে, আচ্ছা যেটা বলছিলাম, তো এখানে আমার কাস্টমের ক্ষেত্রে টার্গেট আইপি অ্যাড্রেস আর বা কিছু কিছু এক্সপ্লয়েট আবার টার্গেটের পোর্ট মেনশন করে দিতে হয়। সাপোজ আমার টার্গেটের থেকে 5000 5050 পোর্টে রান হচ্ছে আমাদের এই কি নাম জানেন, সোফা উইকি ফর এক্সাম্পল, এই পোর্টে রান হচ্ছে। আমি এন্টার প্রেস করলে কি হচ্ছে, যদিও এটা রান হবে না, আন্দাজে একটা জিনিস দিয়েছি, এটা টার্গেট এই এক্সপ্লয়েট কোডটা, এই যে পাইথন কোডটা ও গিয়ে এই আইপির এই পোর্টে হিট করছে, ওর যা যা মেকানিজম রান করা দরকার হ্যাক করা সেটা করছে, আর আমার এইখানে কি হবে, কানেকশনটা চলে আসবে। কানেকশন আমি এখানে কানেকশন ধরার জন্য বসে আছি, সে এখানে অটো কানেক্ট করে ফেলবে। ওকে, কাস্টমে রান করার ক্ষেত্রে মানে পেইন পয়েন্ট বলুন বা আহ, মূলত খেয়াল করার জায়গা যেটা, এটা হচ্ছে যে এই স্ক্রিপ্টটা কি কি দিতে হবে, হুম, আর রিকোয়ারমেন্ট কি, বা রান করব কিভাবে, এই জিনিসটা খুঁজে বের করাটা একটা পেইন পয়েন্ট। যেমন এর আগের দিন ক্লাসে যখন একটা রান করেছিলাম এক্সপ্লয়েট, আমরা যদি র্যান্ডমলি আরেকটা দেখুন একটা এক্সপ্লয়েট নিই, উম, মনে করুন লিনাক্সের কিছু যদি একটা নিই, সিস্টেম রিলেটেড একটা রান করি, লিনাক্সের রিমোট রুট কমান্ড এক্সিকিউশন, র্যান্ডমলি একটা নিলাম। ওকে, এই কমান্ড এটার ক্ষেত্রে আমাকে কি ইউআরএল ব্যবহার করতে হবে, উপরে উল্লেখ নেই, উপরে উল্লেখ শুধু আছে এটা পাইথন 3-তে লেখা। ওকে, আর ইউজেস নিয়ে, হ্যাঁ অবশ্য হ্যাঁ এটা ভালো করেছে ও, ইউজেসটা এখানে উল্লেখ করে দিয়েছে। আউট পাই টার্গেট ইউআরএল যার উপর রান করতে চাচ্ছি, এবং সিএমডি আমি কি কমান্ড ব্যবহার করতে চাই, কমান্ড ইনজেক্ট করতে দিচ্ছে। এই উইকনেসটাই হচ্ছে কমান্ড ইনজেকশনের। যাই হোক, এক্ষেত্রে কি হবে, এই পাইথন কোড রান করে আগের মতো এইখানে
আমি টার্গেট ইউআরএল দিব। টার্গেট ইউআরএল মনে করুন eশিক্ষণ.com/টেস্ট, মানে যেই ইউআরএল আমাদের আক্রান্ত। ওকে, আর কি কমান্ড রান করতে চাচ্ছি, সাপোজ হু এম আই বা সামথিং, যেটা দিব এক্সিকিউট হবে। ও অবশ্য রিভার্স কানেকশন মনে হয় আনবে না। রিভার্স কানেকশন অবশ্য অন্যভাবে আনা যায়। এই যে এখানে যে কমান্ড দিচ্ছি, সিএমডি কমান্ড, এইখানে আমার সিস্টেম রিলেটেড একটা কমান্ড দিতে পারি। ওকে, তবে এক্ষেত্রে আমাদের রিভার্স কানেকশন আনার দরকার নেই। আমার এই টার্গেটে আমি সিস্টেমের কোনো কমান্ড এক্সিকিউট করতে পারছি, এটাই প্রমাণের জন্য যথেষ্ট। এটা দিয়ে আমি রিপোর্ট করতে পারি। ওকে, বোঝা যাচ্ছে যে আসলে রান করছি কি করে। মেটাস্প্লয়েট মডিউলে তো আমার সব আগে থেকেই বানানোই আছে, খালি টার্গেট আইপি এবং পোর্ট মেনশন করে দিয়ে রান করছি, এক্সিকিউট হয়ে যাচ্ছে। আর কাস্টম এক্সপ্লয়েটের ক্ষেত্রে একটু কষ্ট করে আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে যে এইটা কিভাবে কাজ করছে, বা কিভাবে টার্গেট আইপি বা পোর্ট গুলো মেনশন করব। ওকে, এটা মেনশন করে রান করলে আমাদের কানেক্টিভিটিটা বা কানেকশনটা তৈরি হয়ে যাবে। স্যার পাইথন ছাড়া যে এক্সপ্লয়েট গুলো আছে সেম কি একইভাবে এরকম রান করতে হবে হ্যাঁ, বেশি অন্য সবগুলো কোডে? হ্যাঁ, জি। তবে যদি অন্য, যেমন বিশেষ করে সি ল্যাঙ্গুয়েজ বা কম্পাইলড ল্যাঙ্গুয়েজ যেগুলো হয়, সেগুলো ক্ষেত্রে অবশ্য ওরা এইখানে ভিতরে উল্লেখ, কেউ কেউ আছে কমেন্ট করে উল্লেখ করে দেয় যে আমার এটা সি ল্যাঙ্গুয়েজে লেখা, এটাকে কম্পাইল করে নিও আগে। ওকে, বা যদি উল্লেখ না থাকে, মনে করুন রুবি ল্যাঙ্গুয়েজে লেখা বা রাস্ট ল্যাঙ্গুয়েজে লেখা একটা, ফর এক্সাম্পল এরকম নাম না জানা একটা ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে মনে করুন আপনি ব্ল্যাঙ্ক, আপনি এইখানে কমেন্ট করে উল্লেখ নেই যে এইটা কিভাবে রান করবা। হ্যাঁ, হতে পারে না, সবাই তো একভাবে কোড লেখে না। সাপোজ এখানে উল্লেখই নেই এটা কিভাবে রান করব, সেক্ষেত্রে আপনি সিম্পল গুগলে যদি সার্চ করেন যে হাউ টু কম্পাইল কম্পাইল অ্যান্ড রান রাস্ট কোড, আপনি একটা কি বলে পূর্ণাঙ্গ ডিটেইলস পেয়ে যাবেন। হুম, অনেকগুলো সাইটে, যেমন ফার্স্ট রাস্ট প্রোগ্রাম। কিছু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেমন জাভার ক্ষেত্রে আমাদের পিসিতে জাভা সেট আপ করা লাগে, রাস্টের ক্ষেত্রেও রাস্টের এরকম সেট আপ থাকা লাগবে। ও সেখানে উইন্ডোজ দিয়ে উদাহরণ দেখিয়েছে। হ্যাঁ, যে রাস্ট সি স্পেস, হ্যাঁ আমাদের রাস্ট ফাইল যেটা আছে সেটা রান করতে হয়। পাইথনে যেরকম python 3 পাইথন ফাইল, রাস্টের ক্ষেত্রে রাস্ট সি স্পেস, মনে করুন আমাদের 51999 অ্যাকচুয়ালি রাস্ট ল্যাঙ্গুয়েজে লেখা একটা ফাইল, আর সি এর পরে আমাদের টার্গেট আইপি অ্যাড্রেস 192.168.0.1, জাস্ট এইভাবে রান করে দিবি। ঠিক আছে, তো এমন হতেই পারে যে এমন কোনো আননোন বা অপরিচিত ল্যাঙ্গুয়েজে লেখা একটা কোড কিভাবে রান করব। তো পৃথিবীতে প্রায় 200-300 মতো এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যদিও সবগুলো হ্যাকিং এ ব্যবহার হয় না, বেশিরভাগ ক্ষেত্রে পাইথন ব্যবহার হয়। হ্যাঁ, রাস্টের একটা ব্যবহার দেখা যায়, সি ল্যাঙ্গুয়েজটা অনেক ব্যবহার হয়, পাইথন, সি ল্যাঙ্গুয়েজ, C++, জাভার একটা ব্যবহার আছে। মোটামুটি এগুলোই বেশি ব্যবহৃত হয়। তো তারপর যদি আপনার কনফিউজ লাগে বা কমান্ড ভুলে যান, পাইথনেরটা তো ইজি, খালি মেনশন করে হয়, কম্পাইল করা দরকার পড়ছে না। সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি হয় হাউ টু কম্পাইল সি কোড ইন লিনাক্স, এভাবে যদি সার্চ করি লিনাক্সের কমান্ড স্ক্রিনশট সব আপনার এখানে চলে আসবে। ওকে, তো এইগুলোর হেল্প নিয়েও আপনি রান করতে পারেন, যেমন একটা টার্গেট কোড রান করতে হবে সেটা। ওকে, কিন্তু পেইং এর জায়গাটা আসলে হয় যে এই যে এটাকে রান করব, কোন প্যারামিটারে কি দিব এটা বুঝে ওঠা দরকার। যদি ওরা কমেন্ট করে রাখে তাহলে তো ইজি, আর যদি কমেন্ট করে না রাখে বা কোথাও উল্লেখ না করে, তখন কোড দেখে কোন